পেলভিস ধরার নিয়ম হচ্ছে এই অবটুরেটর ফোরামেনে দুটো আঙুল যাবে, এইটা এরকম থাকবে, আর পেলভিসটা অ্যানাটমিক্যাল পজিশনে ধরতে হবে কিভাবে? সিমফিসিস পিউবিস আর অ্যান্টেরিয়র ইলিয়াক স্পাইন এই দুটো মোটামুটি একই প্লেনে থাকবে, অর্থাৎ এইরকম পেলভিস থাকে না। অ্যানাটমিক্যালি ধরতে দিলে এইটা সেম প্লেনে থাকবে, এইরকম অনেকটা এরকম থাকবে। ইট মেক্স অ্যান অ্যাঙ্গেল উইথ দ্য হরাইজন। কত অ্যাঙ্গেলটা কত অ্যাঙ্গেল তাকে কি বলে? অ্যাঙ্গেল অফ, এইটা পড়া হয়ে গেছে তো তোদের, অ্যাঙ্গেল অফ ইনক্লিনেশন। কি পেলভিস পড়ায়নি? পেলভিস পড়াতে গেলে প্রথমেই তো অ্যাঙ্গেল অফ ইনক্লিনেশন আসবে। পেলভিসকে অ্যানাটমিক্যাল পজিশনে আমরা ধরবো কি করে? এটাকে আমি নর্মাল, এটা কি তাহলে তো এরকম ছেড়ে দেওয়া হতো, এরকম তো ছেড়ে দেওয়া হয় না। নর্মালি ইন ইরেক্ট পশ্চার পেলভিস এরকম থাকে, একটা অবলিক এরকম হয়ে থাকে। এইটা হচ্ছে ইনলেট। হ্যাঁ, তো ইনলেটটা এরকম হরাইজন্টাল থাকে না। ইনলেটটা ইট মেক্স অ্যান অ্যাঙ্গেল উইথ দ্য হরাইজন্টাল প্লেন। এই অ্যাঙ্গুলেশনটা হচ্ছে 55 ডিগ্রি। 55 ডিগ্রি একটা অ্যাঙ্গুলেশন থাকে। এইটাকে অ্যাঙ্গেল অফ ইনক্লিনেশন বলা হয়। এরকম ইনক্লিনেশন হয়ে থাকে কেন? তো যদি জয়েন্টটা দেখিস, হ্যাঁ তো এটা এরকম ইনক্লাইন্ড হয়ে থাকে কেন? বিকজ ফিমার জয়েন্ট, ফিমারের মাথায় তো এটা বসানো থাকে না, অ্যাস্টাবুলাম তো এইটা ফিমারের হেডটা তো ফিমারের গা থেকে বেরিয়ে এসেছে অবলিকলি। ফিমার হেড ইজ ফিক্সড হিয়ার অবলিকলি। নর্মালি যদি ফিমারের হেডটা এর মধ্যে থাকতো তাহলে তো স্ট্রেট থাকতো, থাকে না। বিকজ অফ দিস জয়েন্ট, এই ফিমোরাল জয়েন্ট অবলিকলি ফিমারের, এটা হেড অফ দ্য ফিমার এখানে থাকে, সেই জন্য এটা অ্যাঙ্গুলেশন, ইট ইজ এ নর্মাল পজিশন। যদি ডেসক্রাইব করে কি করে করব, যে সিমফিসিস পিউবিস আর অ্যান্টেরিয়র ইলিয়াক স্পাইন ইন দ্য সেম প্লেন থাকবে, সেইটা হলো, এটা হলো, তাহলে এটা হলো অ্যানাটমিক্যাল পজিশন। ধরার নিয়মটা হচ্ছে এইরকম করে, ডান হাতটা ফ্রি রাখতে হবে, ডান হাত দিয়ে আমরা ফিটাসটা মানে পিটাল হেডটা বা এটা ধরে ম্যানিপুলেশন করে দেখাতে বলবে। প্রথমে এটা ধরতে ভুল হলেই ফেল। তাহলে পেলভিস আমরা এভাবে ধরবো। এবার পেলভিসের দুটো পার্ট আছে, একটা হচ্ছে ইনলেট দিয়ে ভাগ করছে। ইনলেটের উপরের পার্টটাকে বলা হয় আপার স্ট্রেট বা ফলস পেলভিস, আর নিচেরটা হলো ট্রু পেলভিস। তাহলে ফলস পেলভিসের বাউন্ডারিটা কি হচ্ছে? লোয়ার বর্ডার হলো পেলভিক ইনলেট। হ্যাঁ, সাইডে কি থাকছে? ইলিয়াম। এই হিপ বোন হচ্ছে তিনটে বোনের ফিউশন হয়ে তৈরি হয়েছে, ইলিয়াম, ইসচিয়াম, পিউবিস। তাহলে ল্যাটারাল বাউন্ডারি হচ্ছে ইলিয়াক বোনস, পেছনে এখানে কি আছে? লাম্বার ভার্টিব্রা, এটা তো স্যাক্রাল ভার্টিব্রা। তাহলে ফলস ইনলেটে তো এটা চলে আসছে। তাহলে আপার স্ট্রেট বা ফলস পেলভিসের পোস্টেরিয়র বাউন্ডারি ইজ ফর্মড বাই লাম্বার ভার্টিব্রা, anterior surface of lumbar vertebra. তাহলে posterior boundary is formed by the anterior surface of the lumbar vertebra, lateral boundaries are formed by the iliac bones, আর সামনে abdominal wall, muscle, skin, tissue, সামনে কোনো bony structure থাকে না। এইটা তাহলে হলো ট্রু পেলভিস, সরি ফলস পেলভিস। ফলস পেলভিসের ইম্পর্টেন্স কি? অবস্টেটিক্সে ফলস পেলভিসের কোনো ইম্পর্টেন্স নেই, জাস্ট ইট সাপোর্টস দ্য প্রেগনেন্ট ইউটেরাস, এছাড়া এর আর সেরকম কোনো রোল নেই। এইবার হলো ট্রু পেলভিস। ট্রু পেলভিস হলো ওপরে ইনলেট, নিচে আউটলেট, তার মাঝখানটা হলো পেলভিস। আচ্ছা, এই বাউন্ডারিটা খুব জিজ্ঞাসা করে, বলতো এক একজন করে পরপর একটা সাইড থেকে, হয় এদিক থেকে এদিকে বলতে হবে, নাহলে এখান থেকে এদিকে বলতে হবে। আচ্ছা, প্রথমে এই হিপ বোন, মানে হিপ বোন না, মানে পেলভিস, what are the bones? Pelvis is formed by how many bones? Three bones. কি কি নাম তাদের? Two hip bones and one sacrum. Two hip bones, one sacrum. কক্সিক্সটা বা বাদ গেল কেন? কক্সিক্সটা যেহেতু চলে যায় পেছনে, আমরা ধরি না। তাহলে আর এক একটা হিপ বোন হচ্ছে তিনটে, ব্যাস। তাহলে এবার সামনে কি জয়েন্ট আছে? সিমফিসিস পিউবিস বা এইগুলি জিজ্ঞাসা করে খুব পরীক্ষায়। হোয়াট টাইপ অফ জয়েন্ট ইজ দিস? সিমফিসিস পিউবিস কি জয়েন্ট, কি টাইপের জয়েন্ট? এই তোরা না শুনলে চলে যা, ভালো না লাগলে গল্প করিস না, অন্যদের যারা শুনছে তাদেরকে শুনতে দে। এইগুলো কিন্তু পরীক্ষায় সব আসবে, না বলতে পারলে পাস করতে পারবি না, না ধরলে।
হ্যাঁ, এটা কি টাইপের জয়েন্ট? যার শুনতে ইচ্ছে করছে না, ভাল লাগছে না, চলে যায়, তো কিছু কম্পালসারি নেই যে আসতেই হবে। এটা হচ্ছে ফাইব্রো কার্টিলেজিনাস জয়েন্ট। তাই সিম্পিসিস পিউবিস হচ্ছে ফাইব্রো কার্টিলেজিনাস জয়েন্ট। আর একটা কি জয়েন্ট আছে? স্যাক্রোইলিয়াক জয়েন্ট। সেটা কি টাইপের জয়েন্ট? তোদের পেলভিস কিন্তু পড়ানো হয়ে গেছে, আমি জানি, 2 দিন ধরে ক্লাস হয়েছে, 2 দিন 3 দিন ধরে। এটা কি টাইপের জয়েন্ট? সাইনোভিয়াল জয়েন্ট। তোদের জয়েন্ট পড়ানো হয়েছে, জয়েন্ট সার্জারিতে পড়ানো নেই, কত রকমের জয়েন্ট হয় অর্থোপেডিক্সে, যাই হোক অত ডিটেল এখন দরকার নেই। এইটা হলো ফাইব্রো কার্টিলেজিনাস জয়েন্ট, এইটা হলো সাইনোভিয়াল জয়েন্ট। সাইনোভিয়াল জয়েন্ট মানে একটা সাইনোভিয়াল ক্যাভিটি থাকে, তার মধ্যে সাইনোভিয়াল ফ্লুইড থাকে, আর কি থাকে, তার একটা ক্যাপসুল থাকে। হ্যাঁ, সাইনোভিয়াল, আমাদের শরীরের বেশিরভাগ জয়েন্টই সাইনোভিয়াল জয়েন্ট, যাদের মুভমেন্ট খুব বেশি। এখানে তো খুব বেশি মুভমেন্ট দরকার নেই, সাধারণত গ্লাইডিং মুভমেন্ট হয়, এইটুকুই দরকার। তাহলে 3টে জয়েন্ট হলো, সামনে সিম্পিসিস পিউবিস হলো। আচ্ছা, এবার হচ্ছে এই যে পেলভিক ইনলেটের বাউন্ডারিগুলো এবার একজন বলতো পরপর, হয় পেছন থেকে সামনে, নাহলে দেখে দেখেই বল। গুড। আপার বর্ডার অফ সিম্পিসিস পিউবিস, তারপরে পিউবিক ক্রেস্ট, তারপরে পিউবিক টিউবারকল, তারপরে আপার বর্ডার অফ সুপিরিয়র, আবার অ্যান্টিরিয়র পোস্টেরিয়র আছে নাকি? আপার বর্ডার অফ সুপিরিয়র পিউবিক র্যামাই। হ্যাঁ, তাহলে একদম আপার বর্ডার অফ সিম্পিসিস পিউবিস, পিউবিক ক্রেস্ট, পিউবিক টিউবারকল, আপার বর্ডার অফ পিউবিক র্যামাই। হ্যাঁ, তারপরে এটা ইলিওপিউবিক প্রমিনেন্স, তারপরে এটা কি? ইলিওপেক্টিনিয়াল লাইন। গুড। তারপরে স্যাক্রোইলিয়াক জয়েন্ট। তোরা ইলিওস্যাক্রাল বারবার বলছিস কেন? ভুল না, কিন্তু এটা স্যাক্রোইলিয়াকই বেশি বলে। হ্যাঁ, স্যাক্রোইলিয়াক জয়েন্ট। তাহলে তারপর হলো স্যাক্রোইলিয়াক জয়েন্ট, তারপরে অ্যালা অফ দ্য স্যাক্রাম, তারপরে স্যাক্রাল প্রমোন্টারি মিড পয়েন্ট অবধি একদিকে, অন্যদিকে আবার এইদিকে বাকিটা ফরমেশন হয়ে গেল। তাহলে ইনলেট, এইটা হলো ইনলেটের বাউন্ডারি। ইনলেটে দেখাতে বলে কোনটা কি, এইভাবে ইনলেটের বাউন্ডারি। এবার হচ্ছে পেলভিক ইনলেটের পর এর মেজারমেন্টগুলো কয়েকটা। সিম্পিসিস পিউবিসের লেন্থ কত? রাফলি 2 to 3 সেন্টিমিটার এটা হয়, এটা তার থেকে বেশি হবে দেখাই যাচ্ছে। 4 to 5 সেন্টিমিটার লেন্থ জিজ্ঞাসা করছি। এটা হচ্ছে 4 to 5 সেন্টিমিটার। আর পোস্টেরিয়রলি বাউন্ডারিটা এই স্যাক্রামের হচ্ছে 10 থেকে 12 সেন্টিমিটার। অর্থাৎ পেলভিস যে ক্যাভিটিটা অ্যাকচুয়ালি অ্যান্টেরিয়রলি কম, পোস্টেরিয়রলি বেশি। আর নর্মালি সিম্পিসিস পিউবিসের থেকে স্যাক্রাল প্রমোটারি, যে আমরা যদি অ্যানাটমিক্যাল পজিশনে ধরি, দেখ কতটা উপরে রয়েছে, প্রায় 3-4 ইঞ্চি উপরে থাকে, 8 to 9 সেন্টিমিটার উপরে থাকে স্যাক্রাল প্রমোটারিটা এর থেকে, মানে এই প্লেনের থেকে এই প্লেনের ডিস্টেন্সটা হচ্ছে 8 to 9 সেন্টিমিটার। তার মানে কি অ্যাকচুয়ালি পোস্টেরিয়র পার্টে অনেকটা বেশি এই যে আমরা যদি নর্মাল লেবার যখন পড়বো মেকানিজম, যে কার্ভ অফ ক্যারেজ, এটাকে কি বলা হয়? একটা টিউবকে সামনের দিকে বাঁকিয়ে দিলে যেরকম হয়, এটা কার্ভ টিউবের মতো। অ্যান্টেরিয়রলিটা কম, কিন্তু পোস্টেরিয়রটা বেশি। এবার হচ্ছে এই ইনলেটের কয়েকটা প্লেন জায়গা পেলভিসের, তাহলে কি গেল? একটা গেল ইনলেট, একটা গেল আউটলেট, আর মাঝখানটা হলো ক্যাভিটি। আচ্ছা, ইনলেটের বাউন্ডারি হয়ে গেল। ইনলেট ডায়ামিটারগুলো মনে রাখা খুব সোজা, তোরা ডায়ামিটার শুনে ঘাবড়ে যাস না, 3টে মনে রাখলেই হলো। 11, 12, 13। 11 সেন্টিমিটার, 12 সেন্টিমিটার, 13 সেন্টিমিটার, মনে রাখার বিরাট সুবিধা। অল অবলিক ডায়ামিটার্স হচ্ছে 12 সেন্টিমিটার। পেলভিক ক্যাভিটি যেটা প্লেন অফ গ্রেটেস্ট ডাইমেনশন, সেখানে সব ডায়ামিটারই 12 সেন্টিমিটার। আর ইনলেটের ট্রান্সভার্স ডায়ামিটারটা সব থেকে বড়, ট্রান্সভার্স ডায়ামিটার হচ্ছে 13 সেন্টিমিটার, মানে অ্যানাটমিক্যাল ট্রান্সভার্স ডায়ামিটার যেটা, সেটা হলো 13 সেন্টিমিটার। এবার সুবিধে কেন বলছি, ইনলেটে যেটা অ্যান্টিরিয়র পোস্টেরিয়র, আউটলেটে সেটা ট্রান্সভার্স, আর এখানে যেটা ট্রান্সভার্স ওখানে সেটা অ্যান্টিরিয়র পোস্টেরিয়র, একদম ইজি। তাহলে এখানে অ্যান্টিরিয়র পোস্টেরিয়র ডায়ামিটার হচ্ছে 11 সেন্টিমিটার, 11 সেন্টিমিটার।
এইটা যদি অ্যান্টেরিয়র পোস্টেরিয়র হয় তাহলে ওখানে ট্রান্সভার্স ডায়ামিটার মানে ইসচিয়াল টিউবারোসিটির মধ্যে অ্যানাটমিক্যাল আউটলেটে আবার দুটো ভাগ আছে আমি বলবো। তাহলে এইটা হলো 11 সেন্টিমিটার। সেরকম এখানে ট্রান্সভার্স ডায়ামিটার হচ্ছে 13 সেন্টিমিটার। অ্যানাটমিক্যাল ট্রান্সভার্স ডায়ামিটার যেটা, হোয়াট ইজ অ্যানাটমিক্যাল ট্রান্সভার্স ডায়ামিটার? যেটা লাইন কানেক্টিং দ্য ফারদেস্ট পয়েন্টস। হ্যাঁ, এই 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 ক্যাবিট এই যে ইনলেটের মধ্যে যে দুটো পয়েন্ট ফারদেস্ট পয়েন্ট ল্যাটারাল ওয়ালে, এইটা হচ্ছে অ্যানাটমিক্যাল ডায়ামিটার, অ্যানাটমিক্যাল ট্রান্সভার্স ডায়ামিটার। ইট ডাজ নট ক্রস থ্রু দ্য মিডল অফ দ্য পেলভিস। এটা পোস্টেরিয়রলি থাকে, এই এই অ্যাকচুয়াল ট্রান্সভার্স ডায়ামিটার আর এর এই অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ডায়ামিটার আর ট্রান্সভার্স ডায়ামিটারের পেছনের পার্টটাকে বলা হয় পোস্টেরিয়র স্যাজিটাল ডায়ামিটার। ওটা 5 সেন্টিমিটার, মানে অ্যাকচুয়ালি এইটা 11 সেন্টিমিটার আমি বললাম। তাহলে এইটা যদি 5 সেন্টিমিটার হয় তাহলে সামনে 6 সেন্টিমিটার আছে, তাহলে ট্রান্সভার্স লাইনটা ঠিক মিড লাইন দিয়ে যায় না, একটু পেছন দিয়ে আসে। এটা হলো অ্যানাটমিক্যাল ট্রান্সভার্স ডায়ামিটার। অবস্টেটিক ট্রান্সভার্স ডায়ামিটার বা অ্যাভেলেবল ট্রান্সভার্স ডায়ামিটার সেটা হচ্ছে যেটা মিড লাইন দিয়ে যাচ্ছে। কারণ এইটা বেশি চওড়া হলেও ইট ইজ নট অ্যাভেলেবল, বিকজ এখানে সোয়াস মাসেলটা থাকে, সোয়াস মাসেলগুলো থাকে, যার জন্য ওটা অ্যাভেল করতে পারে না ফিটাল হেড। তাহলে তিনটে ডায়ামিটার হলো অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ডায়ামিটার, ট্রান্সভার্স ডায়ামিটার, একটা হলো অবলিক ডায়ামিটার। অবলিক ডায়ামিটার হচ্ছে স্যাক্রোইলিয়াক জয়েন্ট থেকে ইলিওপিউবিক এমিনেন্স, যে সাইডের জয়েন্ট আমরা সেই সাইডে, অর্থাৎ রাইট অবলিক ডায়ামিটার হচ্ছে ফ্রম রাইট স্যাক্রোইলিয়াক জয়েন্ট থেকে লেফটে। সিমিলারলি লেফটটা হলো, কোনটাকে লেফট বলবো কোনটাকে রাইট বলবো সেটা স্যাক্রোইলিয়াক জয়েন্টের উপর নির্ভর করে। ঠিক আছে, এরপর ইনলেট হলো। এবার আউটলেট হচ্ছে অ্যাকচুয়ালি দুটো আউটলেট আছে, একটা অবস্ট্রেটিক আউটলেট, একটা হলো অ্যানাটমিক্যাল আউটলেট। অ্যানাটমিক্যাল আউটলেট হচ্ছে থিওরিটিক্যালি এই টিপ অফ দ্য ইসচিয়াল টিউবারোসিস হচ্ছে ল্যাটারালি, সামনে হচ্ছে পোস্টেরিয়র বর্ডার অফ দ্য ইনফিরিয়র বর্ডার অফ সিম্ফিসিস পিউবিস, আর পেছনে টিপ অফ দ্য কক্সিক্স। হ্যাঁ, এইটা হচ্ছে অ্যানাটমিক্যাল আউটলেট। আর অবস্টেটিক্যাল আউটলেট হচ্ছে সামনের পয়েন্টটা সেম, ইনফিরিয়র বর্ডার অফ সিম্ফিসিস পিউবিস, ল্যাটারালি টিপ অফ ইসচিয়াল স্পাইন, আর পোস্টেরিয়রলি হচ্ছে টিপ অফ স্যাক্রাম, নট কক্সিক্স। কক্সিক্স ধরা হয় না, তার কারণ সেকেন্ড স্টেজে কক্সিক ইজ পুশড ব্যাক। কক্সিক্স ধরে যখন আমরা যদি একটা ডায়ামিটার মাপি, এই যে আমি কি বলেছিলাম, এখানকার ট্রান্সভার্স ডায়ামিটারটা এখানকার এপি ডায়ামিটার হবে, কিন্তু কক্সিক্স থাকলে এপি ডায়ামিটারটা কম হয় 11, কিন্তু এটাকে ধরা হয় না যেহেতু ইট ইজ পুশড ব্যাক ডিউরিং লেবার। তাহলে এই ট্রান্সভার্স ডায়ামিটারটা তখন এইটা 13 সেন্টিমিটার হয়ে যায়। বোঝা গেল? এই ট্রান্সভার্সটা তখন ওখানে এপি হয়ে যায়। অ্যানাটমিক্যালের কথা বলছি, অ্যানাটমিক্যাল আউটলেট। অবস্টেটিক আউটলেট কিন্তু 10 সেন্টিমিটার বা 10 to 10.5 সেন্টিমিটার, সেটা হচ্ছে পোস্টেরিয়রলি পয়েন্ট হচ্ছে টিপ অফ স্যাক্রাম। অ্যানাটমিক্যাল আউটলেটের পোস্টেরিয়র পয়েন্ট হচ্ছে টিপ অফ কক্সিক্স, এটা হলো স্যাক্রাম। এইটা একটা লেভেলে আছে, কিন্তু অ্যানাটমিক্যাল আউটলেট একটা লেভেলে থাকে না সব বোনগুলো, এটা উপরে, এই দুটো অনেক নিচে, অর্থাৎ এটা দুটো আলাদা ট্রায়াঙ্গুলার। অ্যানাটমিক্যাল আউটলেটের একটা প্লেন থাকে না, কিন্তু আমি যদি প্লেন যেমন ইনলেটের প্লেন আছে, তেমন যদি আমি অ্যানাটমিক্যাল আউটলেটের প্লেন বলি, তাহলে সেইটা এখান থেকে ইসচিয়াল টিউবারোসিটির মধ্যে দিয়ে যাচ্ছে, সেটা কিন্তু টিপ অফ কক্সিক্স নাও যেতে পারে। এই অ্যানাটমিক্যাল আউটলেট একটা অ্যাঙ্গুলেশন করে 10 ডিগ্রি, ইনলেটের হচ্ছে 55 ডিগ্রি, আর অ্যানাটমিক্যাল আউটলেটের হরাইজন্টালের সঙ্গে প্লেনের সঙ্গে 10 ডিগ্রি একটা অ্যাঙ্গুলেশন থাকে। এবার মিড পেলভিস ক্যাভিটি, তো ইনলেট থেকে মিড পেলভিক প্লেন, যেটা মিড পেলভিক প্লেনটা কি হচ্ছে, মিড পেলভিক প্লেন হচ্ছে, আচ্ছা আগে ইনলেটের ডায়ামিটারগুলো বলে দিলাম, বুঝতে হবে। ইনলেটে আমরা তাহলে তিনটে তো ডায়ামিটার পেলাম, এবার এটা আমরা ক্লিনিক্যালি মাপবো কী করে, এই তিনটে জিনিস জানতে হবে। তিনটে টার্ম আছে, একটা হচ্ছে অ্যানাটমিক্যাল কনজুগেট, অর কনজুগেট ভেড়া, অর ট্রু কনজুগেট, তিনটে একই নাম। সেই তিনটে নাম হচ্ছে মিড পয়েন্ট এখান থেকে, যেটা অ্যান্টিপোস্টেরিয়র ডায়ামিটার, অ্যানাটমিক্যাল অ্যান্টিপোস্টেরিয়র ডায়ামিটার, এটাকে বলা হয় ট্রু কনজুগেট বা কনজুগেট ভেড়া বা অ্যানাটমিক্যাল। হ্যাঁ, আর তারপরে হচ্ছে অবস্টেটিক্যাল কনজুগেট। অবস্টেটিক্যাল কনজুগেট হচ্ছে এই এইটার থেকে এইটার যা ডিস্টেন্স, এইটা একটু স্ল্যান্ট হয়ে থাকে সিম্ফিসিস পিউবিস,
যার জন্য সিম্ফিসিস পিউবিসের মিড পয়েন্ট থেকে এইটা, অর্থাৎ এখান থেকে সিম্ফিসিস পিউবিসের পোস্টেরিয়র সারফেসে যেটা নিয়ারেস্ট পয়েন্ট, এই ডায়ামিটারটা হেডকে পাস করতে হয়, যেন ওই অবস্টেটিক কনজুগেটের একটা আলাদা, কারণ এটা হচ্ছে মিনিমাম ডায়ামিটার। অবস্টেটিক কনজুগেট আর ইন্টারস্পাইনাস ডায়ামিটার, এই দুটো ডায়ামিটার হচ্ছে সব থেকে শর্ট ডায়ামিটার, এই দুটো মোটামুটি একই থাকে। আর এটাকে আমরা ক্লিনিক্যালি মাপি কি করে? ডায়াগোনাল কনজুগেট। ডায়াগোনাল কনজুগেট কি হয়? প্রত্যেক অবস্টেটিশিয়ানের তার এই মাপটা জেনে রাখা দরকার, এই টিপ অবধি। আমরা যখন এই ইন্টারনাল এক্সামিনেশন করি, উই ট্রাই টু ফিল দ্য স্যাক্রাল প্রমোটারি। স্যাক্রাল প্রমোটারি ফিল করতে পারলে এইরকম স্যাক্রাল প্রমোটারি ফিল করলাম, বাঁ হাত দিয়ে এটা মাপ করলাম, হাতটা বের করে নিলাম, নিয়ে সে মাপটা দেখলাম। এই যে মাপটা ডায়াগোনাল কনজুগেট, এর ইউজুয়ালি 1 থেকে 1.5 সেন্টিমিটার বাদ দিলেই আমরা অবস্টেটিক কনজুগেট পেয়ে যাব। এইটা ক্লিনিক্যালি এভাবে মাপা হয়, কিন্তু ইন এ নর্মাল পেলভিস ইউ ক্যানট রিচ দ্য প্রমোটারি। এইটাই যথেষ্ট, আর মাপামাপির দরকার হয় না। ইফ ইউ ডু নট রিচ দ্য প্রমোটারি, তাহলে ধরে নিতে পারো যে পেলভিস ইজ নর্মাল, মানে কন্ট্রাক্টেড পেলভিস নয়। বোঝা গেল কি বললাম? পেলভিস পাওয়া গেলে আমরা ইন্টারনাল এক্সামিনেশন করে যদি স্যাক্রাল প্রমোটারি ফিল, এটা পরিষ্কার ফিল করা যায়। সার্ভিক্স পোস্টেরিয়রলি এরকম স্মুথে উপরে উঠলে এটা তো একটা হ্যাঙ্গিং হয়ে রয়েছে, ফিল করা যায়। তো এইটা যদি টাচ করতে পারি তাহলে আমাদের মাপটা নিতে হবে। আর ইফ উই ক্যানট টাচ ইট, তাহলে ঠিক আছে। নর্মালি এটা টাচ করা যায় না। নর্মাল পেলভিসে, যার পেলভিক ক্যাভিটি রয়েছে, তার স্যাক্রাল প্রমোটারি আমরা এইভাবে ফিল করতে পারবো না। তাহলে এখানে 3টে কনজুগেট হলো, ট্রু কনজুগেট, অবস্টেটিক কনজুগেট আর ডায়াগোনাল কনজুগেট। এই 3টের কি হলো? পোস্টেরিয়র পয়েন্টটা 3জনেরই সেম, মিড পয়েন্ট অফ স্যাক্রাল প্রমোটারি, কিন্তু অ্যান্টিরিয়র পয়েন্টটা একটার আপার বর্ডার, একটার মোটামুটি মাঝখানে, একটার নিচে। মানে এই 3টে ডায়ামিটার অ্যাকচুয়ালি একটা প্লেনে থাকছে না। বোঝা গেল? ট্রু কনজুগেটের পোস্টেরিয়র যা, ডায়াগোনাল কনজুগেটেরও তা, অবস্টেটিক কনজুগেটের পোস্টেরিয়র বাউন্ডারি, পোস্টেরিয়র পয়েন্টটা সেম। অর্থাৎ এইটা যদি ছবিটা দেখিস, এবার একটা ছবিগুলো প্রজেক্ট করতো, এই ছবিগুলো, এই 5টা 6টা ছবি পাঠিয়েছিলাম না, কোথায়? এটা তো আমাদের হয়ে গেছে। পরেরটা এই যে লাইট, পরেরটা এটা অ্যানাটমিক্যাল আউটলেট আছে। এই যে পরপর দেখানো আছে, দেখো উপরেরটা ট্রু কনজুগেট, আর এটা প্লেন গুলো দেখেছি। আর একটা ছবি আছে দেখি, এই যে এটা দেখো, পোস্টেরিয়র পয়েন্টটা হচ্ছে স্যাক্রাল প্রমোটারির মাঝখানে, 3টে পেছনে এক, কিন্তু সামনে 3টে ডিফারেন্ট পয়েন্ট। এটা আপার বর্ডার অফ সিম্ফিসিস পিউবিস, এটা অবস্টেটিক কনজুগেট পোস্টেরিয়র সারফেসে, আর এটা হচ্ছে ডায়াগোনাল কনজুগেট, যেটা সিম্ফিসিস পিউবিসের নিচে। তাহলে এই 3টে কনজুগেটের পোস্টেরিয়র পয়েন্টটা সেম, কিন্তু অ্যান্টিরিয়র পয়েন্টটা 3জনের 3 রকম। এর মধ্যে সব থেকে বড় কোনটা? ছবি থেকে কোনটা মনে হচ্ছে বড়? দেখো নিচেরটা সব থেকে বড়, এইটা সব থেকে বড়, এটা সব থেকে ছোট, এইটা মাঝামাঝি। তাহলে এইটা গেল, কনজুগেট গুলো গেল। আচ্ছা, এবার হচ্ছে মিড পেলভিক প্লেন। এইগুলো তোরা তো পড়েছিস, আমাকে তো বললো স্যার আমি সব পড়িয়েছি এগুলো। হ্যাঁ, মিড পেলভিক প্লেন কাকে বলে? Lower border of symphysis pubis থেকে lower border of fifth sacral vertebra। না, নর্মালি সেটা যায় না। আচ্ছা, যদি গ্যাপ থাকে তাহলে এটা pelvic। নর্মালি ইট পাসেস থ্রু 3rd and 4th sacral vertebra। 3rd and 4th মিড পেলভিক প্লেন, যেটা প্লেন অফ গ্রেটেস্ট ডাইমেনশন, ওটা রুমি পেলভিস সব থেকে, নর্মালি ওটা 3rd 4th এর মধ্যে দিয়ে যায়। আর যেটা টিপ অফ দ্য কক্সিক্স দিয়ে যাচ্ছে, এই সরি টিপ অফ দ্য স্যাক্রাম দিয়ে যাচ্ছে, সেটাকে আমরা বলি প্লেন অফ লিস্ট পেলভিক ডাইমেনশন। সেইটা হচ্ছে লোয়ার বর্ডার, এখানে দুদিকে ইসচিয়াল স্পাইনের টিপ, আর পোস্টেরিয়রলি হচ্ছে টিপ অফ স্যাক্রাম। এই যে তাহলে এই আগের ছবিটা দেখাও তো, এই যে দেখো, এই যে এইটা হচ্ছে মিড পেলভিক প্লেন। হ্যাঁ, লোয়ার বর্ডার থেকে গেছে, কিন্তু এটা গেছে 3rd আর 4th স্যাক্রালের মাঝখান দিয়ে, নর্মালি তাই যায়।
আর যেটা প্লেন অফ লিস্ট পেলভিক ডাইমেনশন সেটা এখান থেকে যাচ্ছে, এটা টিপ অফ দ্য কক্সিক্সে যাচ্ছে। এই দুটোর মাঝখানে যে ওয়েজ স্পেসের মতো এইটুকু রয়েছে এটাকে বলা হয়, এইটাকে অনেকে মিড পেলভিস বলে। যদি কারুর কার্ভেচার, এই স্যাক্রামের কার্ভেচারটা খুব বেশি হয়, অর্থাৎ এই প্লেনটা যদি টিপ দিয়ে পাস করে, তার আর মিড পেলভিস বলে কিছু থাকে না, কারণ এই দুটো প্লেন তখন একই লাইনে এসে যায়। এই মিড পেলভিস তাহলে কি হলো, প্লেন অফ কি বলে মিড পেলভিক প্লেন, আর নিচে হচ্ছে প্লেন অফ লিস্ট পেলভিক ডাইমেনশন। এই দুটোর মাঝখানে যে পোর্শনটা এখানে, এইটা হলো মিড পেলভিস। বোঝা গেল? আচ্ছা, এবার এইটা গেল, উপরেরটা কি ট্রু কনজুগেট, এটা প্লেন অফ গ্রেটেস্ট ডাইমেনশন, এইটা মিড পেলভিক প্লেন, আর এটা হচ্ছে প্লেন অফ লিস্ট ডাইমেনশন। স্যার কাদের ওই দুটো একই থাকে বলছেন? যদি কারুর স্যাক্রামটা যদি খুব বেশি কনকেভ হয়, স্যাক্রাম ইজ কনকেভ ফ্রম অ্যাবাভ ডাউনওয়ার্ডস অ্যান্ড ফ্রম সাইড টু সাইড, সব দিক দিয়েই কনকেভ, মোর কনকেভ অ্যান্টিরিয়র পোস্টেরিয়রলি। এবার যদি এটা খুব বেশি কার্ভড হয়, কনকেভ হয়, তাহলে এই টিপটা উঠে যাবে। স্যাক্রাম টিপটা যত কনকেভ হবে তত তো ওপর দিয়ে উঠবে, তো ন্যাচারালি যদি উঠে যায় তখন আর আলাদা করে মিড পেলভিস বলে কিছু পাওয়া যাবে না। নর্মালি মিড পেলভিক প্লেন হচ্ছে স্যাক্রামের থার্ড অ্যান্ড ফোর্থ। এই ছবিটা দেখো, নিচেরটা সার্ভিক্স হলে লাস্ট লাইনটা গেছে 5-এ, তাহলে ওটা হচ্ছে থার্ড অ্যান্ড ফোর্থের মাঝখান দিয়ে নর্মালি পাস করে। যে এবার আউটলেট, ইনলেট যেমন একটা, আউটলেট কিন্তু দুটো, একটা হলো অবস্ট্রেটিক আউটলেট, একটা হলো অ্যানাটমিক্যাল আউটলেট। হ্যাঁ, অ্যানাটমিক্যাল আউটলেট আমরা ডিসকাস করেছি, লোয়ার বর্ডার থেকে ইসচিয়াল টিউবারোসিটি, টিপ অফ দ্য কক্সিক্স। আর অবস্ট্রেটিক আউটলেট লোয়ার বর্ডার স্পাইন, মোটামুটি প্লেন অফ লিস্ট পেলভিক ডাইমেনশন যেটা, সেটাই অবস্ট্রেটিক আউটলেট। এটাকে বলা হয় অ্যাকচুয়ালি, তাহলে অবস্ট্রেটিক আউটলেট হচ্ছে একটা এরিয়া হুইচ লাইজ বিটুইন এই প্লেন অফ লিস্ট পেলভিক ডাইমেনশন আর অ্যানাটমিক্যাল প্লেন, অ্যানাটমিক্যাল আউটলেট, এই দুটোর মাঝখানের পোর্শনটাকে আমরা বলি অবস্ট্রেটিক আউটলেট। তাহলে হোয়াট ইজ অবস্ট্রেটিক আউটলেট? অবস্ট্রেটিক আউটলেট হচ্ছে বাউন্ডেড অ্যাবাভ বাই প্লেন অফ লিস্ট পেলভিক ডাইমেনশন আর নিচে বাই অ্যানাটমিক্যাল আউটলেট। এর মাঝখানে যে পোর্শনটা সেটাই হলো অবস্ট্রেটিক আউটলেট। বুঝে গেল? বাস, পেলভিস মোটামুটি হয়ে গেল। আর কিছু, আর ডায়ামিটারগুলো আরেকবার বলতো, 11, 12, 13। আমি বললাম এই তিনটে মনে রাখলে খুব ইজি। ডায়াগোনালটা সব জায়গায় 12, মিড পেলভিকের সব 12, ওপরে যেটা ট্রান্সভার্স আউটলেটে সেটা এপি 13, 11, 12, ব্যাস মনে রাখা। দুটো আলাদা হচ্ছে ইন্টারস্পাইনাস ডায়ামিটার আর অবস্ট্রেটিক কনজুগেট, এই দুটো একটু তফাৎ হয়, ও 11-র সঙ্গে মেলে না, এটা 10 থেকে 10.5, এইটা মোটামুটি এরকম লেন্থ হয়। এইভাবে মনে রাখলে খুব সুবিধা। আচ্ছা, এবার হেড। হেড হলো কি কি বোনস দিয়ে তৈরি? আপাতত এখানে কি কি বোনস আমরা দেখতে পাচ্ছি? দুটো প্যারাইটাল বোন, একটা ফ্রন্টাল বোন, একটা অক্সিপিটাল বোন, দুটো টেম্পোরাল, আর তলায় থাকে স্পেনয়েড। এই কটা হাড় দিয়ে তৈরি। এবার এই এতে কিছু সুচার্স আর কিছু ফন্টানেলিস আছে। সুচার কাকে বলে? দুটো মেমব্রেনা বোন, না মেমব্রেনাস বোন, এগুলো মেমব্রেনাস বোন। membranous area between two bones. এদের জাংশনাল জায়গাটা, এটা নর্মালি অসিফাইড হয় না ডেলিভারির সময়, পরে হয়। এর ইম্পর্টেন্স হচ্ছে মোল্ডিং হতে সুবিধা হয়, ডেলিভারিটা যাতে ইজিয়ার হয়। তাহলে এইগুলোর নামগুলো জানতে হবে। এইটাকে কি বলে বলতো? কি সুচার এটা? সাজাইটাল সুচার। তাহলে সাজাইটাল সুচার হলো দুটো প্যারাইটালের মাঝখানে যে সাজাইটাল সুচার। আর ফন্টানেলি কটা আছে? আচ্ছা, সুচার হচ্ছে যখন সুচার হোক, এটা হলো সাজাইটাল সুচার, এটা কি সুচার? করোনাল সুচার। আর এটা ল্যাম্বডাল সুচার, ল্যাম্বডাল সুচার, ফার্স্ট ক্লাস। আচ্ছা, এবার দুটো ফন্টানেলি আছে। সুচার হলো মেমব্রেনাস বোনগুলোর কানেকশনের জায়গায়, আর ফন্টানেলিগুলো কি? Junction of sutures. জাংশন অফ সুচার্স। হ্যাঁ, এটা হলো ফন্টানেলি। তার মধ্যে অ্যান্টিরিয়র ফন্টানেলিটা সব থেকে বড়। এটার মাপ কত? অ্যান্টিরিয়র ফন্টানেলির মাপ জিজ্ঞাসা করে, 3 সেন্টিমিটার ইন্টু 2 সেন্টিমিটার। আর পোস্টিরিয়র ফন্টানেলি 2 ইন্টু 1 ওই 1.8, 1.2 এরকম রয়েছে। যাই হোক, এইটা বড়, এইটা 3, 2, আর এইটা 2, 1 বা কোনো 1.8 to 1.2 আছে। এইটা ইউজুয়ালি অসিফাই করে যায়, মানে পুরোপুরি না হলেও
একটা ডিপ্রেশন ফিল করা যায়। আমরা যখন ফরসেপ টরসেপ দিই এটা আমরা ফিল করেই দিই যে রোটেশনটা হয়েছে কিনা বোঝার জন্য, সেটা আমি পরে আসছি। এইটা নর্মালি 6 উইক্সের মধ্যে অসিফাই হয়ে যায় ডেলিভারির পরে, কিন্তু এইটা অসিফিকেশন হতে টাইম লাগে কত, হ্যাঁ 1.5 to 2 ইয়ার্স লেগে যায়। একটা নিউবর্ন বেবি সামনে হাত দিয়ে দেখবি এখানটা একদম তপ করছে, ডিপ্রেস হয়ে যাচ্ছে, এটা বোঝা যায়। যদি ক্রেনিয়াল টেনশন বাড়ে, ইন্ট্রাক্রেনিয়াল টেনশন, এটা শক্ত হয়ে যায়, টাফ হয়ে যায়, বাচ্চা যখন কাঁধে শক্ত হয়ে যায়, তাহলে সুচার্স স্পন্টানেলি হয়ে গেল। এইটাকে কি বলে, এইটাকে এই যে টেরিয়াম, হ্যাঁ। আচ্ছা, এবার এইবার হচ্ছে প্রেজেন্টেশন। নর্মাল লেভেল পড়তে গেলে আমাদের যেগুলো জানতে হবে, কি কি জানতে হবে, কতগুলো টার্মের সঙ্গে আগে পরিচিত হতে হবে। একটা হচ্ছে লাই, প্রেজেন্টেশন, অ্যাটিটিউড, ডিনোমিনেটর, পজিশন। প্রেজেন্টেশন অ্যান্ড প্রেজেন্টিং পার্ট, লাই, অ্যাটিটিউড, এক এক করে আমরা ডিসকাস করি। লাই, হোয়াট ইজ লাই? লাই কি বল, এই লাই কাকে বলে? বাচ্চার ফিটাল লাই, লাই মানে long axis of the baby with the relation between long axis of the baby and the spinal axis, বা যদি long axis of uterus করায়, কিন্তু এটা না বলাই ভালো। ইউটারাস ডেভিয়েটেড থাকে, তাকে পজিশন আনতে হবে। এটা ম্যাটারনাল স্পাইনের লং অ্যাক্সিসের সঙ্গে ফিটাল অ্যাক্সিসের যে রিলেশন, সেটাকেই লাই বলা হয়। লাই কত রকমের হয়? ভার্টিক্যাল লাই বা লঙ্গিটিউডিনাল লাই, ভার্টিক্যাল, অ্যাঙ্গুলার বা অবলিক, ট্রান্সভার্স। কি তফাৎ? ভার্টিক্যাল মানে যেখানে একই, অবলিক ট্যাড়া থাকবে, এরকম মুখে বলে, ট্রান্সভার্সও তো ট্যাড়াই থাকবে। হ্যাঁ, এই অ্যাঙ্গুলেশনটা ট্রান্সভার্স হবে 90 ডিগ্রি, অবলিক হবে 45 ডিগ্রি। হ্যাঁ, তাহলে অবলিক লাই কাকে বললাম, ট্রান্সভার্স লাই কাকে বললাম, লঙ্গিটিউডাল লাই কাকে? লাই হলো। লাই পর হচ্ছে কি বললি বল, একটা তুই বললি অ্যাটিটিউড। হোয়াট ইজ দ্য অ্যাটিটিউড? অ্যাটিটিউড মানে বাচ্চার অ্যাটিটিউডের ডেফিনেশন কি? রিলেশন অফ ডিফারেন্ট পার্টস অফ দ্য ফিটাস উইথ ইচ আদার। বাচ্চার একটা পার্টের সঙ্গে আর একটা পার্টের যে রিলেশন, সেটা হচ্ছে অ্যাটিটিউড। নর্মাল অ্যাটিটিউড হচ্ছে ইউনিভার্সাল ফ্লেক্সন, কমপ্লিট ফ্লেক্সন। অল দ্য জয়েন্টস অফ দ্য বডি আর ইন ফ্লেক্সড পজিশন। কেন এটা হয়? টু অকুপাই স্মলেস্ট স্পেস। সবগুলো যদি জয়েন্টগুলো ফ্লেক্সড হয়ে যায়, তাহলে মিনিমাম জায়গা লাগবে ইউটেরাসের মধ্যে। তাহলে অ্যাটিটিউড হলো, লাই হলো, অ্যাটিটিউড হলো। এরপর হলো প্রেজেন্টেশন। প্রেজেন্টেশন মানে the part of the fetus which lies in the lower part of the uterus বা ইনলেটের লোয়ার ইনলেটের কাছে যেটা থাকছে, সেটা হলো প্রেজেন্টেশন। প্রেজেন্টেশন হলো, প্রেজেন্টেশন কত রকম হতে পারে? কেফালিক প্রেজেন্টেশন হতে পারে, ব্রিজ প্রেজেন্টেশন হতে পারে, শোল্ডার প্রেজেন্টেশন হতে পারে। তাহলে প্রেজেন্টেশন হলো দ্য পার্ট অফ দ্য ফিটাস হুইচ লাইজ ইন দ্য লোয়ার ইউট্রাইন পোল বা অ্যাবাভ দ্য, মানে ব্রিনের কাছে যেটা থাকছে, এটা হলো প্রেজেন্টেশন। প্রেজেন্টিং পার্ট, পার্টিকুলার পার্ট, ও ডেফিনেশনটা বলতে হবে তো। পার্টিকুলার পার্ট অফ দ্য প্রেজেন্টেশন হুইচ কামস, ক্রাউনিং ফ্রাউনিং কেন আছে? এটা তো, এগুলো তো ডেফিনেশনে তো সবকে কভার করতে হবে। ব্লিচে কি ক্রাউনিং হয়? ক্রাউনিং, কিন্তু ওই সব তো আমরা বলি না। প্রেজেন্টিং পার্ট হচ্ছে প্রেসাইজ পার্ট অফ প্রেজেন্টেশন, বা যেটাকে আমরা বলতে চাই লোয়ার মোস্ট পার্ট, যেটা সবার আগে থাকে। ধর কেফালিক প্রেজেন্টেশন, কেফালিক প্রেজেন্টেশন মানে মাথাটা নিচের দিকে আছে। এবার এই ভার্টেক্স পোর্শনটা নিচে আছে, তাহলে ভার্টেক্সটা হলো প্রেজেন্টিং পার্ট, বুঝে গেল? তো প্রেজেন্টিং পার্ট আর প্রেজেন্টেশন অ্যাকচুয়ালি অনেকে একভাবেই সাধারণত আমরা ব্যবহার করি, কিন্তু তফাৎ হচ্ছে এটা। প্রেজেন্টেশন হচ্ছে ব্রডার এরিয়া, প্রেজেন্টিং পার্ট হচ্ছে পার্টিকুলার এরিয়া। এবার ডিনোমিনেটর, হোয়াট ইজ ডিনোমিনেটর? ডিনোমিনেটর হচ্ছে প্রেজেন্টিং পার্টের বা প্রেজেন্টেশনের একটা বনি পয়েন্ট,
which comes into relation with different quadrants of pelvis, সেটা হলো ডিনোমিনেটর। যেমন কেফালিক প্রেজেন্টেশনে ডিনোমিনেটর হলো ভুল হলো, কেফালিক প্রেজেন্টেশনে না, মানে ভার্টেক্স প্রেজেন্টেশনে ভার্টেক্স প্রেজেন্টিং পার্টে ডিনোমিনেটর হলো অক্সিপুট, বোঝা গেল? এটা হলো ডিনোমিনেটর। এবার এই যে ইনলেটের টোটাল এটা কত ডিগ্রি? সার্কেল 360 ডিগ্রি, 360 ডিগ্রি। তাহলে এটাকে 8 ভাগে ভাগ করবেন, এইদিকে 4 ভাগ, ওদিকে 4 ভাগ, প্রত্যেকটা 45 ডিগ্রি করে হচ্ছে। এই অর্থাৎ 45 ডিগ্রি হলো 1/8 অফ সার্কেল। তাই প্রত্যেকটাকে সেইভাবে করা হয়, কোয়ালিফাই করা। অর্থাৎ যদি এই পেলভিস ধরা দেখালাম, এবার ভার্টেক্স ধরা দেখাতে হবে। ভার্টেক্স হচ্ছে ইন্ডেক্সটা এখানে দিয়ে দিতে হবে, এইরকম করে না ধরলেই কিন্তু ভুল। এইটা ভার্টেক্স এখানে যাবে, দুটো হাত দুটো প্যারাটাল করে ধরলাম, এই দুটো ফ্রি থাকলো। নর্মালি পজিশনটা যদি বলে যে অক্সিপুটো অ্যান্টিরিয়ারে ধরে দেখাও, এটা কি পজিশন বল? লেফট, গুড, লেফট অক্সিপুটো অ্যান্টিরিয়ার। এই যে এইখানে রয়েছে লেফট অক্সিপুটো অ্যান্টিরিয়ার, যদি এইটা হয় লেফট অক্সিপুটো ট্রান্সভার্স, এটা লেফট অক্সিপুটো পোস্টেরিয়ার। সেরকম উল্টো দিকে যদি হয়, এটা যদি এরকম হয়ে যায়, তাহলে এইটা হলো রাইট অক্সিপুটো পোস্টেরিয়ার। এবার এখানে একটা জিনিস দেখ, এই লেফট অক্সিপুটো অ্যান্টিরিয়ার আর রাইট অক্সিপুটো পোস্টেরিয়ারে এনগেজিং ডায়ামিটার সেম হবে, শুধু মাথাটা এটা এইদিকে থাকছে, এটা এইদিকে থাকছে, তাহলে এনগেজিং ডায়ামিটার একই থাকবে। এইগুলি মনে রাখার সুবিধের জন্য, যে আমাকে এতগুলো মনে রাখতে হবে কিছু না, এই দুটো তো সেম। এইরকম হচ্ছে, তখন এটা ঘুরে যাচ্ছে, বাকি তো সব একই থাকছে, সামনেটা পেছনে চলে আসছে। আচ্ছা, এবার হচ্ছে নর্মাল লেবার। নর্মাল লেবার জিনিসটা কি বল? লেবার এবার তো লেকচার ক্লাস হয়েছে, কেউ তো ক্লাসে পড়িসনি। লেবারের ডেফিনিশন বল। লেবার, হোয়াট ইজ লেবার অ্যান্ড হোয়াট ইজ ডেলিভারি? লেবার কাকে বলে? সেটা তো লেবার মেকানিজম। লেবার জিনিসটা কি? প্রসেস অফ series of events occur in the genital tract. Series of events occur in the genital tract for expulsion of the viable, এই প্রত্যেকটা কথা ইম্পর্টেন্ট। viable baby মানে after the age of viability, for expulsion of viable baby বা viable products of conception, আরো ভালো, শুধু তো বেবি না, প্ল্যাসেন্টাটাও বেরোতে হবে নর্মাল ডেলিভারিতে। তাহলে viable products of conception through vagina, from uterus through vagina to the outer world, বোঝা গেল? তাহলে সেটা নর্মাল লেবারের ডেফিনেশন। আমি তো নর্মাল লেবার বলে, লেবারের ডেফিনেশন। লেবারের ডেফিনেশন হচ্ছে, হোয়াট ইজ লেবার? লেবার হচ্ছে সিরিজ অফ ইভেন্টস takes place in the genital tract for expulsion of viable products of conception from uterus through vagina to the outer world. এটা হলো লেবার। লেবার বা চাইল্ড বার্থ বা পার্চুরেশন, এই তিনটে ডেফিনিশন সেম। আর লেবার আর ডেলিভারি আমরা ইন্টারচেঞ্জেবল ইউজ করি, ডেলিভারি ডেফিনিশনটা কিন্তু আলাদা। ডেলিভারি ডেফিনিশন হলো এক্সপালশন or extraction of viable fetus either vaginally or abdominally. তাহলে ডেলিভারি মে বি অ্যাবডোমিনাল, সেটাকে আমরা সিজারিয়ান সেকশন বলছি। আর যদি বিফোর দ্য এজ অফ ভায়াবিলিটি আমি পেট দিয়ে ডেলিভারি করি, তাকে কি বলে? আমি বললাম অ্যাবডোমিনাল ডেলিভারি, আমি নিচে দিয়ে বলিনি। অ্যাবডোমিনাল ডেলিভারি বিফোর দ্য এজ অফ ভায়াবিলিটি, অ্যাবর্শন, ওই অপারেশনটার একটা নাম আছে, এটা যেমন সিজারিয়ান সেকশন। আফটার দ্য এজ অফ ভায়াবিলিটি আমরা যে অপারেশনটা করছি সেটাকে আমরা বলছি সিজারিয়ান সেকশন। কিন্তু যদি বিফোর দ্য এজ অফ ভায়াবিলিটি কাটি, তাকে কি, সেই অপারেশনটার নাম কি? একই তো, ইউট্রাস কেটেই তো বার করছি। অ্যাবডোমিনাল ডেলিভারি মানে তো ইউট্রাস কেটেই আমি বার করছি। তো সেটা আফটার এজ অফ ভায়াবিলিটি হলে তাকে আমরা সিজারিয়ান সেকশন বলছি।
যেমন ভাইজানাল ডেলিভারি টার্ম ডেলিভারি হতে পারে, প্রি টার্ম হতে পারে, পোস্ট টার্ম হতে পারে। তাহলে অ্যাবডোমিনাল ডেলিভারি বিফোর এজ অফ ভায়াবিলিটি সেই অপারেশনটাকে কি বলা হয়? হিস্টেরোটমি। এটা সিজারিয়ান সেকশন। তোদের ক্লাসে দিয়েছে কাদেরকে বুঝো, অপারেশন যত রকমের আছে 3 ভাগে ভাগ করা, ওটমি, অস্টমি, একটমি। অপারেশনের শেষে কি লাগানো আছে এই 3টের একটা, সেটা দিয়ে আমরা বুঝে যাই। বেশিরভাগ অপারেশন হচ্ছে একটমি। একটমি মানে কিছু কেটে বাদ দিয়ে দেওয়া। নেফ্রেক্টমি, উফোরেক্টমি, হিস্টেরেক্টমি, ওটা কেটে বাদ দিয়ে দিলাম। অ্যাপেন্ডিসেক্টমি। একটমি মানে আমি কিছু কেটে বাদ দিয়ে দিলাম। ওটমি, ওটমি মানে জাস্ট ওপেন অ্যান্ড ক্লোজ, আমি কিছু বাদ দিলাম না। হ্যাঁ, এখানে অবশ্য বাচ্চাটা বাদ দিচ্ছি, কিন্তু বাচ্চাটা তো ফরেন বডির মতো, ওর বডি থেকে কিছু বাদ দিচ্ছি না। ধর একটা বাচ্চা ছেলে একটা কয়েন খেয়ে ফেলেছে, স্টমাকে রয়ে গেছে, আমরা গ্যাস্ট্রোটমি করলাম, পেট কেটে স্টমাকটা খুলে কয়েনটা বের করে আবার সেলাই করবো, মানে তার বডি কোনো পার্ট আমরা রিমুভ করলাম না। তাহলে ওটমি হলো ওপেন অ্যান্ড ক্লোজ, একটমি হলো সামথিং রিমুভাল, আর একটা কি বললাম, অস্টমি। অস্টমি মানে এটা ওপেনিং করা না, সে ওপেনিং তো আমি ওটমিতেও করছি, এতে পারসিস্ট, এটা আমি রেখে দিচ্ছি। এই গ্যাস্ট্রোটমি যেমন আমি স্টমাক থেকে কয়েনটা বের করে সেলাই করে দিলাম, এবার গ্যাস্ট্রোস্টমি হচ্ছে আমি স্টমাকটা কেটে একটা নল দিয়ে বাইরে রেখে দিলাম। কোনো পেশেন্টের ইসোভেজিয়াল ক্যান্সার বা ফ্যারিঞ্জিয়াল ক্যান্সার, পেশেন্ট খেতে পারছে না গলায়, তাকে নল দিয়ে খাবার দেওয়া হচ্ছে, এখান দিয়ে নলও ঢোকানো যাচ্ছে না, রাইস টিউব ঢোকানো যাচ্ছে না। হ্যাঁ, কমন এক্সাম্পল যেটা বললো ট্র্যাকিওস্টমি। ট্র্যাকিওস্টমি, গ্যাস্ট্রোস্টমি, কোলোস্টমি, এগুলো হচ্ছে অস্টমি। তাহলে সমস্ত অপারেশনকে মোটামুটি 3 ভাগে ভাগ করা যায়, ওটমি, অস্টমি, একটমি। তাহলে আফটার দ্য এজ অফ ভায়াবিলিটি আমি যখন ইউট্রাস কেটে বার করছি, দ্যাট ইজ সিজারিয়ান সেকশন। আর এইটা অ্যাবর্শন, এই হিস্টেরোটমিটা একটা মেথড অফ অ্যাবর্শন, কিন্তু অপারেশনটার নাম আমি জিজ্ঞাসা করি, অপারেশনটা বলা হয় হিস্টেরোটমি। হিস্টেরস মানে ইউটেরাস, ওটমি ইউট্রাস কাটছি, হিস্টেরোটমি। হ্যাঁ, যেমন হিস্টেরেক্টমি, হ্যাঁ, হিস্টেরেক্টমি মানে ইউট্রাসটা বাদ দিয়ে চলে গেল। সিজারিয়ান সেকশনকে কেন নামটা হয়েছিল বলতে পারিস? অন্য কিছু নাম না হয়ে সিজারিয়ান সেকশন। Why this operation is called cesarean section? কে রে, কেউ বলতে পারবি? সিজারিয়ান সেকশন নামটা সিজারিয়ান সেকশন কেন হয়েছিল? এত কিছু থাকতে, হ্যাঁ, অনেকগুলো থিওরির মধ্যে একটা থিওরি হচ্ছে যে জুলিয়াস সিজার ওয়াজ বর্ন বাই দিস অপারেশন, কিন্তু এটা ভুল। কারণ তখন যেভাবে সিজার হতো, মানে পেট কেটে বাচ্চা বার করা হতো, তখন তো সব স্টিচিং মেটেরিয়াল বেরোয়নি, তখন ইনভেরিয়েবলি মা মারা যেত, আর তারপরে আর বাচ্চা হতো না, ব্লিডিং হয়ে হয়েই মা মারা যেত। কিন্তু জুলিয়াস সিজারের ভাই ছিল অক্টেভিয়াস সিজার, জুলিয়াস সিজারের মা অনেক দিন বেঁচে ছিল জুলিয়াস সিজার হওয়ার পরেও, ওই থিওরিটা বাদ চলে গেল। এটা গেল একটা, এটা একটা থিওরি, কিন্তু এই থিওরিটা ভুল, বিকজ জুলিয়াস সিজার এর ভাইও হয়েছিল এবং ওর মা অনেকদিন বেঁচে ছিল অপারেশনের পর। ওই একটা থিওরি, ওটা গেল। আর একটা থিওরি কি, গ্রিক ওয়ার্ড সিডার, সিডার সিইডিআরই, সিডার মানে সেকশন, কাটা, খুব সম্ভবত তার থেকেই সিজারিয়ান, সিডার থেকে সিজার, সিজার, এই জন্য অনেকে বলে সিজারিয়ান সেকশন, কথাটা খুব ভুল। সিজার মানেও কাটা, সেকশন মানেও কাটা, মানে এইগুলোকে ইংরেজিতে টটোলজি বলে। যে বাংলায় আমরা বলি না, আমি প্রত্যেক দিন ডেলি প্যাসেঞ্জারি করি, দুটো একই মানে হলো, কাগজ কোথায় যাবো, স্ট্রেট সোজা এদিকে চলে যাও, এইগুলোকে বলে টটোলজি, মানে একটা ওয়ার্ড দুভাবে ব্যবহার করা। হ্যাঁ হ্যাঁ, এগেন রিপিট করলি, এরকম এইগুলোকে, এই সিজারিয়ান সেকশন টার্মটা সেই রকমই, সিজার মানেও যা, এই জন্য বেটার টার্ম হচ্ছে সিজারিয়ান ডেলিভারি। অ্যাকচুয়ালি মানেও কাটা, সেকশন মানেও কাটা, সেই জন্য সিজারিয়ান সেকশন। একটা থিওরি হচ্ছে সিডার কথাটা থেকে সিজার এসছে, আর যেটা সব থেকে মোস্ট অ্যাকসেপ্টেড থিওরি সেটা হচ্ছে রোমান এম্পারার নুমা পম্পিলিয়াস বলে একজন রাজা ছিল রোমের, তখন ওদের একটা আইন ছিল যে কোনো প্রেগনেন্ট মা যদি মারা যায় তাহলে তাদেরকে কবরে দেওয়ার আগে পেট কেটে বাচ্চাটা বের করে নিতে হতো। কিছুদিন আগেই পেপারে দিয়েছিল, কাল না পরশু, মেডিকেল কলেজে একটা এরকম কেস হচ্ছে, আমি ঘটনাটা পরে বলছি। এই আইডিয়াটা ছিল, ওই লটা ছিল যে কোনো মা যদি প্রেগনেন্ট অবস্থায় মারা যায়, ওই অবস্থায় তাকে কবর দেওয়া যাবে না, পেট কেটে বাচ্চাটা বের করে নিতে হবে। অ্যাকচুয়ালি কী হয়, কোনো কারণে মা হয়তো একটা অ্যাক্সিডেন্টে মা হঠাৎ মারা গেল, বাচ্চাটা সঙ্গে সঙ্গে মারা যায় না, কিছুক্ষণ বেঁচে থাকে, খুব তাড়াতাড়ি বাচ্চাটা বের করে নিলে অনেক সময় বাচ্চাটা বেঁচে যায়। তো
এই লটার নাম ছিল লেক্স রেজিয়া। লেক্স রেজিয়া নোয়া পম্পিলিয়াসের টাইমে ছিল। পরে যখন সিজার, জুলিয়াস সিজার যখন রাজা হলো, তখন তার নামে ওই লটার নাম হয়েছিল লেক্স সিজারিয়া। খুব সম্ভবত এটাই মোস্ট অ্যাকসেপ্টেড থিওরি যে এই সিজারিয়াতে, লেক্স সিজারিয়া থেকেই সিজারিয়ান সেকশন টার্মটা এসেছে। মেডিকেল কলেজে কদিন আগে ঠিক এরকম একটি ঘটনা ঘটেছিল, পেপারে দিয়েছে, কদিন মানে বোধহয় গত মাসে। একটা পেশেন্ট এক্ল্যাম্পসিয়া, গ্রাম থেকে কনভালশন হতে হতে লোকাল হেলথ সেন্টারে গেছে, হেলথ সেন্টার থেকে ওরা ন্যাচারালি ট্রান্সফার করে দিয়েছে মেডিকেল কলেজে। ক্যালকাটা মেডিকেল কলেজে যখন এসেছে, ওখানে রাস্তায় এমার্জেন্সিতে একটা কনভালশন হয়ে পেশেন্টের মানে কার্ডিয়াক অ্যারেস্ট। ওরা এমার্জেন্সি যখন দেখছে তখন মার পালস নেই। ওরা এমার্জেন্সিতে এই অবস্থায় পেট কেটেছে যারা ছিল, ওই অবস্থায় কেটে বাচ্চাটাকে বের করেছে। দ্য বেবি ওয়াজ লিভিং। তারপরে মাকে, তারপরে কার্ডিও, প্রেগনেন্ট অবস্থায় সিপিআর দেওয়া খুব মুশকিল, কার্ডিওপালমোনারি রিসাসিটেশন দেওয়া খুব মুশকিল। ওইটা করার পর ওকে সিপিআর দিয়ে দিয়ে মাটাকেও ভালো করেছে, তারপরে তার সেলাই টেলাই করেছে। এবং এই এপ্রিল মাসের 4-5 তারিখ করে মা বাচ্চা ছুটি নিয়ে বাড়ি আছে। হ্যাঁ, মানে অ্যাকচুয়ালি সিজারটা যখন করেছে তাকে অজ্ঞানও করেনি, মানে সে তো তখন কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে পেশেন্টটা, হ্যাঁ পেশেন্টটা সেন্সলেস, মানে কার্ডিয়াক অ্যারেস্ট মানে তো ডেথ। হ্যাঁ, তার হার্ট বন্ধ হয়ে গেছে। ওই অবস্থায় কেটে এমার্জেন্সি বাচ্চাটাকে বের করেছে। গত মাসের ঘটনা। মেয়েটা এতদিন ভর্তি ছিল, 20-22 দিন আইসিইউতে ভর্তি ছিল। তারপরে বাচ্চাটা ঠিক ছিল, এখন মা বাচ্চা দুজনেই বাড়ি গেল কদিন আগে। মানে এই পেপারও দিয়েছে কদিন আগে, 3-4 দিন আগে পেপারে ঘটনাটা বেরিয়েছিল। আমাদের ওই হোয়াটসঅ্যাপ গ্রুপ একটা আছে আমাদের ব্যারাকপুরে, ওইখানে ওই মেডিকেল কলেজে, হ্যাঁ মেডিকেল কলেজে ওইখানে এটা হয়েছে কিছুদিন আগে। তাহলে এই গেল সিজারিয়ান সেকশন। তাহলে নর্মাল, তাহলে লেবারের ডেফিনিশন হলো, ডেলিভারির ডেফিনিশন হলো। এবার নর্মাল লেবার কাকে বলে? নর্মাল লেবারে, লেবারের একটা ডেফিনিশন হলো। এবার নর্মাল লেবার কাকে বলবো? আচ্ছা, নাম্বার 1 হচ্ছে, বল বল একটা একটা করে বললি তো, ভার্টেক্স প্রেজেন্টেশন হতে হবে নাম্বার 1। নাম্বার 2 নন অ্যাসিস্টেড ডেলিভারি, আর একটা গুড প্রগনোসিস অফ ফিটাল বেবি এন্ড দ্য মাদার। এই যে হ্যাপাজার বলার থেকে সিস্টেমেটিক উত্তরগুলো না এর উপর মার্ক ডিপেন্ড করে, খাতা লেখাতেও যদি হয়। এটা লেবারের প্রসেসটা শুড বি স্পন্টেনিয়াস। আগে তো লেবার শুরু হবে, তাহলে অনসেট শুড বি স্পন্টেনিয়াস, আর টার্মিনেশন অফ দ্য লেবার শুড বি ন্যাচারাল। মানে দুটোই নর্মাল হবে। লেবারের শুরুটা হবে স্পন্টেনিয়াস, অর্থাৎ আমি ইনডিউস করছি না, ইন্ডাকশন লেবার নর্মাল লেবার নয়। তাহলে অনসেট শুড বি স্পন্টেনিয়াস। নাম্বার 2 হচ্ছে প্রেজেন্টেশন শুড বি ভার্টেক্স। তারপরে প্রগনোসিস অফ দ্য, প্রগনোসিসের কথা, লেবারের ডেফিনিশন চলছে তো এখন। নর্মাল লেবার আর কি কি দরকার আমার? স্পন্টেনিয়াস হলো, তারপরে কি বললাম, প্রেজেন্টেশন হলো, তারপরে কি হবে, অ্যাসিস্ট তো আসবে। আচ্ছা পয়েন্টগুলো বল, সিরিয়াল হলো আর কি পয়েন্ট বলবো? ইট শুড নট বি আনডিউলি প্রলংড অর কমপ্লিকেটেড। একটা পার্টিকুলার টাইমের মধ্যে এটাকে শেষ হতে হবে, আনডিউলি প্রলংড হবে না। আর কি হবে? ইট শুড বি কমপ্লিটেড উইথ লিটল অর মিনিমাম, মানে উইথ লিটল অর নো এড অ্যাট অল। খুব সামান্য এড বলতে যেমন এপিসোডকে আমরা নর্মাল লেভেলের মধ্যেই ধরি। আর কি হবে? আফটার কমপ্লিশন বোথ মাদার অ্যান্ড ফিটার আর উইল বি ইন গুড হেলথ। তাহলে নর্মাল, অর্থাৎ তাদের কোনো ড্যামেজ হয়নি। তাহলে এই এতগুলো ক্রাইটেরিয়া আর একটা টার্ম, আর একটা ভুল বাদ গেল, অ্যাট টার্ম হবে, প্রি টার্ম হবে না। তাহলে নর্মাল ডেলিভারি আমরা কি বলবো? অনসেট শুড বি স্পন্টেনিয়াস, ইট শুড বি অ্যাট টার্ম, it should be at term, termination should be natural, presentation should be vertex, it should not be unduly prolonged or complicated, it will terminate naturally with little or no aid at all, and after the process both mother and baby will be in good health. তাহলে নর্মাল ডেলিভারি ডায়াগনোসিসটা একটা রেট্রোস্পেক্টিভ ডায়াগনোসিস। আমি আগের থেকে বলতে পারবো না পেশেন্ট কি করে নর্মাল হয়ে যাবে। তো নর্মাল ডেলিভারি আমরা কোয়ালিফাই করবো আফটার ডেলিভারি, তাহলে রেট্রোস্পেক্টিভ হচ্ছে। এই এতগুলো ডেলিভারির পর এতগুলো ক্রাইটেরিয়া ফুলফিলড হলে তাকে আমরা বলবো নর্মাল ডেলিভারি। বুঝে গেল? এবার মেকানিজমগুলো দেখাতে বলে।
ওই তোদেরকে নর্মালটাই দেখাতে বলবে, অ্যাবনর্মাল দেখাতে বলবে না, আমি সেটাই দেখাচ্ছি, ভালো করে দেখ। হ্যাঁ, প্রথমে হলো এনগেজমেন্ট। এনগেজমেন্ট মানে কি? হেডটা পেলভিসের মধ্যে। এইগুলো সব ভেগ অ্যান্সার। হেডটাতে হেডটা ঢুকেছে, এটা কি এনগেজমেন্ট? ডেফিনেশন বলো, ডেফিনেশন। এনগেজমেন্ট মানে ম্যাক্সিমাম ট্রান্সভার্স ডায়ামিটার অফ দ্য হেড ক্রসেস দ্য ইনলেট, তাই তো? তবে তো 2, 3 তো আমরা পরীক্ষা করি কি করে 1/5 ভাগে, সেটা আমি আসবো করে বলবো। তাহলে এনগেজমেন্ট আমি কাকে বলছি? when the maximum transverse diameter of vertex precision, নর্মাল লিখবেন আমরা ভার্টেক্স প্রিসিশনেই করছি, তাহলে ম্যাক্সিমাম ট্রান্সভার্স ডায়ামিটার কোনটা? বাইপ্যারাটাল ডায়ামিটার। যদি এনগেজ কখন হয়েছে বলবো? যখন ম্যাক্সিমাম ট্রান্সভার্স ডায়ামিটার ক্রসেস দ্য ইনলেট, তখনই হলো এনগেজমেন্ট হয়েছে। এবার এনগেজমেন্ট হয়েছে বুঝবো কি করে আমি? তখন হচ্ছে না, এনগেজমেন্ট বোঝার জন্য কন্ট্রাকশনের কি দরকার? প্রাইমারিদের তো লেবার পেইন ওঠার আগে অনেক সময় এনগেজড হয়ে যায়। স্যার দেখবো ওই যে হ্যাঁ, কি দেখবো, কি বলে পারভেজার ক্রিস্টন ফিফথ পারভাইজানালটা এখন আমরা ইন লেবার করব, কিন্তু যে লেবারে নেই, আমি যখন দেখছি ওই যে 1/5 যেটা তো ও বলছিল, অ্যাকচুয়ালি কি হয়, পেলভিক ইনলেট থেকে এই এনগেজমেন্ট হয়েছে। ব্যাপারটা কি, যখন এই ডিপার মানে ডিপেস্ট পয়েন্ট অফ দ্য ভার্টেক্স রিচেস দ্য লেভেল অফ ইসচিয়াল স্পাইন, এই ইসচিয়াল স্পাইনের লেভেলটাকে হচ্ছে 0 ধরা হয়, স্টেশন 0। এর ওপরে 5 ভাগ, নিচে 5 ভাগ, ওপরে 5 সেন্টিমিটার, নিচে 5 সেন্টিমিটার। এক একটা সেন্টিমিটার এইরকম যদি থাকে নর্মাল অ্যানাটমিক্যাল বিষয়, ইসচিয়াল স্পাইনের লেভেল এর ওপরে 5 সেন্টিমিটার, 5 ভাগ, ওপরের দিক হলে -1, -2, -3, -4, আর নিচের দিকে যত নামবে 0 থেকে +1, +2, +3 এইভাবে হচ্ছে। তাহলে এইভাবে হচ্ছে আমরা স্টেশন যখন বলবো, স্টেশন হচ্ছে এইভাবে দেখা হয়। তাহলে স্টেশন হচ্ছে এই লেভেলটা 0, ইসচিয়াল স্পাইন 0। এবার তার কারণ কি, যে এই স্যাক্রাল প্রমোটারি থেকে বা ইনলেট থেকে স্পাইনের ডিস্টেন্স ডেপথ 5 সেন্টিমিটার, আর ফিটাসের মানে ট্রান্সভার্স ডায়ামিটার থেকে মানে বাইপ্যারাটাল ডায়ামিটার থেকে ডিস্টেন্স হচ্ছে 3 to 4 সেন্টিমিটার। তার মানে এইটা যদি ইসচিয়াল স্পাইনের লেভেলে যায়, আমি ডেফিনেটলি বলতে পারি বাইপ্যারাটাল ডায়ামিটার হ্যাজ ক্রসড দ্য ইনলেট। বোঝা গেল? তাহলে স্টেশন কাকে বলছি? প্রেজেন্টিং পার্টের রিলেশন উইথ ইসচিয়াল স্পাইন। ইসচিয়াল স্পাইনের রিলেশনের সঙ্গে ইসচিয়াল স্পাইনের লেভেলের উপরে থাকলে মাইনাস, নিচে থাকলে প্লাস। কতটা নিচে থাকছে? 5 ভাগে ভাগ করা হয়। আমরা যখন পড়েছিলাম তখন 3 হতো, 1, 2, 3, এখন 5 ভাগে ভাগ করে 5 সেন্টিমিটার করে। তাহলে প্রথমে হলো এনগেজমেন্ট। এনগেজমেন্টে কি হলো? বাইপ্যারাটাল ডায়ামিটার পেলভিক ইনলেট ক্রস করে গেল। এনগেজমেন্টের পর কি হবে? নামলো, নিচে নামলো, কোথায় নামলো? ইসচিয়াল স্পাইনের লেভেলে নামলো। ইসচিয়াল, তার আগে অত রেজিস্ট্যান্স নেই। এই ইসচিয়াল স্পাইনের ইম্পর্টেন্স জিজ্ঞাসা করে, কি হোয়াট আর দ্য ইম্পর্টেন্ট ফ্যাক্টস অ্যাবাউট ইসচিয়াল স্পাইন? ইট ইজ দ্য ন্যারোয়েস্ট ডায়ামিটার, নাম্বার 1। তারপর বলে যাক এক করে, অনেকগুলো আছে। এইখানে লিভেটার স্পাইন মানে লিভেটার অ্যানাই মাসলসের অ্যাটাচমেন্ট থাকে এই লেভেলে। আর কি থাকে এর ইম্পর্টেন্স? এইখানে থেকে এইখানে এটা এলে এখানে অবস্ট্রাকশন ইন্টারনাল রোটেশন অ্যাট দিস লেভেল অকার্স, ইন্টারনাল লেভেল। অ্যানাটমিক্যালি এই ইসচিয়াল স্পাইনের বিহাইন্ড অ্যান্ড বিলো ওইখানে পুডেন্ডাল নার্ভ আর পুডেন্ডাল ভেসেলস থাকে। আমরা যখন ফরসেল ডেলিভারির সময় পুডেন্ডাল ব্লক করি, আমরা পুডেন্ডাল নার্ভটা তো দেখতে পাই না। আমরা ইসচিয়াল স্পাইনটা, এই বাঁ হাত দিয়ে ইসচিয়াল স্পাইনটা প্যালপেট করলাম, তার ঠিক আঙুলের তলায় নিডল ঢুকিয়ে ওইখানে লোকাল ইঞ্জেকশন দিয়ে পুডেন্ডাল নার্ভটা ব্লক হয়ে যায়। তাহলে এর আর একটা ইম্পর্টেন্স হলো পুডেন্ডাল ব্লক। আর কি আছে? এখান থেকে ফিটাল স্টেশন তো আগেই বললাম আমরা। এখান থেকে এইটা হচ্ছে স্টেশন 0, এর থেকে স্টেশনের এইগুলো করা হয়, মানে মাপাটা নেওয়া হয়। মোটামুটি ইসচিয়াল স্পাইনের এই কটা বললেই যথেষ্ট। আরও অনেকগুলো আছে, কিন্তু সেগুলো এরই সব ভাগ। মেনগুলোকে ওই যেমন রোটেশন ওখান থেকে বলেছে, এখান থেকে স্লোপ, তারপরে যেটা পেলভিক কার্ভ, হ্যাঁ ওইটা
ওখান থেকে ফরওয়ার্ড হয়, তার আগে হচ্ছে পোস্টেরিয়র ডাউনওয়ার্ড, আর ওই ইস্টার্নাল স্পাইনাল লেভেল থেকে ডাউনওয়ার্ড অ্যান্ড ফরওয়ার্ড হয়। এই মানে কার্ভটা ফরওয়ার্ড আসছে ওই লেভেল থেকে। এইরকম কত, এইটা হচ্ছে এই কতগুলো অন্তত গোটা 4-5 বলতেই হবে যে এর ইম্পর্টেন্স কি। ঠিক আছে, তাহলে এরপর কি হলো, এইটা নামতে নামতে এলো, এখানে এসে কি হলো, ইন্টারনাল রোটেশন হলো। ইন্টারনাল রোটেশন হলো, তার সঙ্গে ডিসেন্ট হচ্ছে। ডিসেন্ট তো সব সময় হচ্ছে, এনগেজমেন্টের আগেও ডিসেন্ট হচ্ছে, নাহলে তো ডিসেন্ট হচ্ছে না। তবু ডিসেন্টটা ইন্টারনাল, এনগেজমেন্টের পরে আবার ডিসেন্ট বলা হয়। এনগেজমেন্ট হয়ে ডিসেন্ট হলো, ইন্টারনাল রোটেশন হলো। ইন্টারনাল রোটেশন হয়ে কি হলো, সিমফিসিস, এই অক্সিপুটটা সিমফিসিস পিউবিসের নিচে এলো। হ্যাঁ, এই সিমফিসিস পিউবিসের নিচে এলো, এক্সটেনশন এইটা হলো। এইটার পর কি হবে, হ্যাঁ, এক্সটেনশনের আগে এইখানে অনেকে ক্রাউনিংটা বলতে বলে। হ্যাঁ, এই ক্রাউনিংটা জাস্ট এক্সটেনশনে তো ডেলিভারি হয়ে গেল, তো তার আগে ক্রাউনিং হচ্ছে। ক্রাউনিং কাকে বলছি, ওই যখন ম্যাক্সিমাম ট্রান্সভার্স ডায়ামিটার ক্রসেস দ্য ভালভাল আউটলেট। কি করে বুঝবে, হেড ইজ নট রিসিডিং ইন বিটুইন কন্ট্রাকশন। একসময় যদি লেবার রুমে যখন নর্মাল লেবার দেখবে দেখবে যখন কন্ট্রাকশন দিচ্ছে, কন্ট্রাকশন আসছে, মা বিয়ার ডাউন করছে, মাথাটা যেন বেরিয়ে যাচ্ছে মনে হবে। তুমি যদি সেগুলো কেটে গেল, দেখবে যে কন্ট্রাকশন চলে গেলে আবার মাথাটা ঢুকে যাবে, মানে আগে কাটা হয়ে যাবে। কিন্তু একটা সময় হবে যখন কন্ট্রাকশন চলে যাওয়ার পর ওটা রিসিড করবে না, সেইটাকে বলা হয় ক্রাউনিং। ক্রাউনিং মানে হচ্ছে দ্য প্রেজেন্টিং পার্ট ডাজ নট রিসিড ইন বিটুইন কন্ট্রাকশন। নর্মালি কী হবে, যখন ফোর্স আসছে বেরোচ্ছে আবার ঢুকে যাচ্ছে, বেরোচ্ছে ঢুকে যাচ্ছে, এরকম হবে। কিন্তু এক সময় আর ওটা আটকে যাবে যখন ম্যাক্সিমাম ডায়ামিটারটা পেলভিক আউটলেটের বাইরে চলে আসবে, মানে ভালভাল রিংয়ের বাইরে চলে আসবে। তারপর হলো এক্সটেনশন। এক্সটেনশন হয়ে বর্ন হলো। তাহলে বেবির কোন অংশটা আগে বেরোবে দেখে বলো, অক্সিপুট আগে বেরোলো, তারপরে ফোরহেড বেরোবে, সবার শেষে কি বেরোবে, ফেসটা সবার শেষে বেরোবে। তাহলে এইবার এক্সটেনশন হলো, এক্সটেনশনের পরের মুভমেন্ট কি হবে, রেস্টিটিউশন। হোয়াট ইজ রেস্টিটিউশন? কার ইন্টারনাল রোটেশনে কোথায় টুইস্ট হয়েছিল? নেকের যে এই যে 1/8 সার্কেল নেক রোটেট করেছিল, শোল্ডারের এখানে কোনো প্রশ্ন নেই, সেই জন্য বারবার জিজ্ঞেস শোল্ডার বলছিল, শোল্ডারটা পরে। রেস্টিটিউশন হচ্ছে এই যে 1/8 সার্কেল নেকটা, মানে অক্সিপুট ঘুরেছে, তাহলে নেকে তো একটা পাক খেয়েছে, টুইস্টেড হয়েছে নেক। তো এই টুইস্টেডটা যতক্ষণ এর মধ্যে ছিল যে বাচ্চা মাথাটা বেরিয়ে গেল তখন তো আশেপাশে কিছু নেই, তাহলে ওটা রেস্টিটিউট হয়ে যাবে। অর্থাৎ ওই যে 1/8 সার্কেলটা নেকে যে পাক খেয়েছিল, টুইস্ট হয়েছিল নেকে, সেইটা খুলে গেল, সেটা রেস্টিটিউশন হলো। তো রেস্টিটিউশন এবার কি হবে, মাথা যেই বেরিয়ে গেল, শোল্ডার তো অবলিক ডায়ামিটারে আছে, তখন শোল্ডারের এই মাথা যদি এরকম থাকে, শোল্ডারটা এই দিকে থাকবে, এই দিকে থাকে, তাহলে এবার শোল্ডারের ইন্টারনাল রোটেশন হবে। অ্যান্টিরিয়র শোল্ডারটা ইন্টারনাল সিমফিসিস পিউবিসের নিচে আসবে, তখন মাথার তো বাইরে, শোল্ডার যখন ঘুরছে তখন মাথাটাও ঘুরবে। এইটা হচ্ছে এক্সটার্নাল রোটেশন। এই এক্সটার্নাল রোটেশনটা কোন দিকে হবে, ইন দ্য ডিরেকশন অফ রেস্টিটিউশন। যেদিকে রেস্টিটিউশন হয়েছে সেই দিকেই হবে। কারণ দেখো, ইন্টারনাল রোটেশন এই দিকে হয়েছিল, এখান থেকে এই দিকে হয়েছিল, তাহলে রেস্টিটিউশন উল্টো দিকে হবে। রেস্টিটিউশন যদি উল্টো দিকে হয়, আর শোল্ডার এইদিকে আছে, শোল্ডার রোটেশন তো এইদিকে হচ্ছে, তাহলে এক্সটার্নাল রোটেশন শুড বি ইন দ্য ডিরেকশন অফ দ্য রেস্টিটিউশন। হয়ে গেল, তাতে বাচ্চা বেরিয়ে গেল, ল্যাটারাল ফ্লেকশন হয়ে ট্রাঙ্ক আর বডি বেরিয়ে গেল। আচ্ছা, এইখানে আরেকটা জিনিস বলতে হবে, এবার পেলভিক অ্যাসেসমেন্ট। আমরা লেবারে একটা পেশেন্টকে আমরা অ্যালাউ করবো কিনা, যে নর্মাল ডেলিভারি অ্যালাউ করবো কিনা, আমাদেরকে পেলভিসটা অ্যাসেস করতে হয়। কী করে অ্যাসেস করবো, একটা আমি তখন বলেছি যে আমরা এইভাবে মাপবো ডায়াগোনাল কনজুগেট। আমরা যদি এটা প্যালপেট করতে না পারি, তাহলে এটা ভালো পয়েন্ট, মানে তার ডায়াগোনাল কনজুগেট ভালো আছে, তাহলে আমরা এইটা দেখলাম। তারপরে স্যাক্রাল কার্ভেচারটা ফিল করা হয়। স্যাক্রাম যদি এরকম ফ্ল্যাট হয় তাহলে বুঝতে হবে ডায়ামিটার ভালো, স্যাক্রামের কনক্যাভিটিটা ভালো থাকবে, সাইড টু সাইড অ্যাবাভ ডাউনওয়ার্ডস, এটা দেখা হয়। তারপরে এখানে স্যাক্রোসায়াটিক নচ, এখানে একটা লিগামেন্ট থাকে, স্যাক্রোস্পাইনাস লিগামেন্ট। এই লিগামেন্টটার উপর দুটো আঙুল যদি ধরে যায়, এই যে দুটো আঙুল স্যাক্রোস্পাইনাস লিগামেন্ট, তাহলে এটা ঠিক আছে।
তিনটে। 4 নম্বর হচ্ছে এই ল্যাটারাল পেলভিক ওয়াল, তার কনভার্জেন্স আছে না ডাইভার্জেন্ট তার থেকে বোঝা যায়। তারপরে পোস্টিরিয়ার সারফেস অফ সিম্পিসিস পিউবিস, তারপর হচ্ছে সাবপিউবিক অ্যাঙ্গেল। এই যে ধরো অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ডায়ামিটার তো ঠিক আছে, কিন্তু সাবপিউবিক অ্যাঙ্গেলটা যদি ন্যারো হয়, তাহলে এই যে যদি দেখো বাচ্চার মাথাটা এইখানে রয়েছে, এইটা করে এমন বানিয়েছে বোঝা যাচ্ছে না। এই যে দেখো এইটা তো এই যে অ্যান্টেরিয়র পোস্টেরিয়র, এটা একটা গ্যাপ রয়ে যাচ্ছে, এইটা তো একদম এরকম হচ্ছে না। Space of Morris. এইটাকে বলা হয় ওয়েস্ট স্পেস অফ মরিস, অর্থাৎ এই স্পেসটা আমাদের কোনো কাজে লাগছে না। এটা যত ওয়াইড হবে তত এটা কম হবে, আর যত ন্যারো হবে এই অ্যাঙ্গেলটা ইউজুয়ালি 85 থেকে 90 ডিগ্রি হয়। আমরা সেটা কি করে বুঝবো? ইট ইজিলি অ্যাকোমোডেটস টু ফিঙ্গার্স। দুটো আঙুল যদি এরকম হয়ে যায়, আমরা যখন পিভি করি এরকম দেখে এখানে দুটো আঙুল দিই, যদি দুটো আঙুল অ্যাকোমোডেট করে তাহলে আমরা বলি সাবপিউবিক অ্যাঙ্গেল ঠিক আছে। যদি না করে তাহলে সাবপিউবিক অ্যাঙ্গেল ন্যারো। যদি ন্যারো হয় তাহলে অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ডায়ামিটার ঠিক থাকলেও অ্যাভেলেবল ডায়ামিটার কমে যাবে, কারণ এইটা স্পেসটা নিতে পারবে না। এইটাকে বলা হয় ওয়েস্ট স্পেস অফ মরিস। যেমন অ্যানথ্রোপয়েড পেলভিস বা অ্যান্ড্রয়েড পেলভিস, এদের এই ন্যারো অ্যাঙ্গেল হওয়ার জন্য অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ডায়ামিটারটা কমে যায়। নর্মালি ওয়েস্ট স্পেস অফ মরিস হচ্ছে 1 সেন্টিমিটার থেকে 1.2 সেন্টিমিটার, খুব বেশি হলে। তার থেকে বেশি হলেই তখন কি হবে, তাদের কি অসুবিধা হবে ডেলিভারির সময়? তাদের পেরিনিয়াল ল্যাসিরেশন অনেক বেশি হবে, কারণ এটাকে পেছন দিয়ে পুশ করবে মাথাটাকে, তো ওদের পেরিনিয়াল টিয়ার বেশি হয় বা অবস্ট্রাকশন হতে পারে খুব ন্যারো হলে। ঠিক আছে, ওরা যে কেন এলো আমি এটাই বুঝলাম না। তোরা এলি বসে বসে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে বুঝতে সুবিধা হবে। এটা আসলে একা হাতে দেখানো। আচ্ছা, কয়েকটা জিনিস আরও বাদ গেছে। ফ্লেক্স, এই যে এইগুলি পরীক্ষায় দেখাতে বলে ফ্লেক্স থ্রেড। এই যে এই ছবিটা পাল্টা তো, ওই মাথার ছবিটা দেখা, একটা হেডের ছবি আছে দেখ, ওটা না, এই যে এই যে মাথাটা নর্মালি কি পজিশনে থাকে এটা ছবিতে দেখো। নর্মালি হচ্ছে এরকম ফ্লেক্স থাকে। এই যে ফার্স্ট পজিশনটা দেখো, একদম এইরকম ফ্লেক্স হয়ে রয়েছে। এরকম ফ্লেক্স হয়ে কি হলো, তাহলে ভার্টেক্স প্রেজেন্টেশন হলো। এখানে ভার্টেক্স প্রেজেন্টেশন হলে ডায়ামিটারটা হবে সাব অক্সিপিটো ব্রেগমাটিক। এই যে এনগেজিং ডায়ামিটারটা, এইটা অক্সিপিটে যা সাব অক্সিপিটো ব্রেগমাটিক, এটা হলো ভার্টেক্স প্রেজেন্টেশন কমপ্লিটলি ফ্লেক্সড। এইটাকে হচ্ছে একটু ডিফ্লেক্সড, এতটা ফ্লেক্সের নেই, এটা ডিফ্লেক্সড, মাথাটা অনেকটা সোজা হয়ে রয়েছে এরকম। ডিফ্লেক্সড হলে এখানে ডায়ামিটারটা চেঞ্জ হয়ে গেল। দেখো, সাব অক্সিপিটো ব্রেগমাটিক ছিল, এখানে কি হয়ে গেল, অক্সিপিটো ফ্রন্টাল, ফ্রন্টালে চলে, এটা বড় ডায়ামিটার থেকে অনেক। এবার আরো খালি, এবার এক্সটেনশন হলো, এটা ফ্লেক্সড, এটা ডিফ্লেক্সড, এটা এক্সটেনশন, সামান্য ডিগ্রি এক্সটেনশন। এক্সটেনশন হলে তখন ব্রাউ প্রেজেন্টেশন হয়ে গেল। এটা হচ্ছে ব্রাউ। ব্রাউ প্রেজেন্টেশন কখনো নর্মাল ডেলিভারি হবে না, হ্যাঁ, কারণ এর এনগেজিং ডায়ামিটার হচ্ছে মেন্টো ভার্টিক্যাল ডায়ামিটার। মেন্টো ভার্টিক্যাল ডায়ামিটার হচ্ছে প্রায় 14 সেন্টিমিটার, হ্যাঁ, 13 থেকে 14 সেন্টিমিটার। এদিকে মাপটা দিয়েছে, হ্যাঁ, 14 সেন্টিমিটার। এতে কখনো নর্মাল ডেলিভারি হবে না, ব্রাউ প্রেজেন্টেশন। এবার যদি ফুল এক্সটেনশন, ফুল এক্সটেনশনে ফেস প্রেজেন্টেশন, এখানে ডায়ামিটারটা হলো সাবমেন্টো ব্রেগম্যাটিক, এইটা এর সমান। ফুল এক্সটেনশন মানে ফেস যদি মেন্টো অ্যান্টিরিয়ার হয়, মেন্টো পোস্টিরিয়ারে নর্মাল ডেলিভারি হয় না, মেন্টো অ্যান্টিরিয়ারে কিন্তু নর্মাল ডেলিভারি হতে পারে। বোঝা গেল? তাহলে মাথা দিয়ে এই ডিগ্রি অফ ফ্লেক্সনের উপর নির্ভর করছে। ফ্লেক্সনটা কতটা আছে এই ছবিটাতে পরিষ্কার বোঝা যাচ্ছে। এটা ফুললি ফ্লেক্সড, এটা ডিফ্লেক্সড, এটা পার্সিয়ালি এক্সটেন্ডেড, এটা ফুললি এক্সটেন্ডেড। এই চারটে পজিশনে প্রেজেন্টিং পার্ট এবং এই পাল্টে যাচ্ছে কিরকম। আচ্ছা, এবার যেটা তুমি বলছিলে ওই ইন্টারনাল রোটেশনে, যে দেখো এই যে যদি অক্সিপিটো, এইটা অক্সিপিটো অ্যান্টিরিয়ার, তো তাহলে এটা এলওটি আছে, শোল্ডারটা কোন ডায়ামিটারে আছে, এইটা যখন বেরোচ্ছে, এই যে ইন্টারনাল রোটেশনে, ওই যে এক্সটার্নাল রোটেশনটা তো হবে ইন্টারনাল রোটেশন অফ দ্য শোল্ডার, তাহলে শোল্ডারটা এইদিকে ঘুরছে, ইন্টারনাল রোটেশন মাথাটা এইদিকে ঘুরছে ঠিকই, সেইটা রেস্টিটিউশন হলো। এবার শোল্ডারটা কিন্তু এইদিকে ঘুরছে, যার জন্য এক্সটার্নাল রোটেশনটা হবে ইন দ্য ডিরেকশন অফ রেস্টিটিউশন। তাহলে মনে হতে পারতো যে শোল্ডার যদি এইটা আগে ঢুকতো, তা তো হয় না। অ্যাকচুয়ালি শোল্ডার যখন মাথাটা নেমে গেল, এই অক্সিপিটো অ্যান্টিরিয়রে কি হচ্ছে,
পোস্টিরিয়ার শোল্ডারটা এইখানে রয়েছে, অ্যান্টিরিয়ার শোল্ডারটা এখানে রয়েছে, তাহলে অ্যান্টিরিয়ার শোল্ডারটা নিচে আসবে, তাহলে এইটা রোটেশন হবে, অর্থাৎ মাথার রোটেশন যেদিকে হচ্ছে শোল্ডার রোটেশন উল্টো দিকে হচ্ছে। অ্যান্টিরিয়ারটাই তো রোটেট করবে, অ্যান্টিরিয়ারটা নিচে না, যেটা রোটেট করবে। বোঝা গেল? তাহলে এটা এই জন্য রেস্টিটিউশন যেদিকে হবে এক্সটার্নাল রোটেশন সেই দিকেই হবে। বোঝা গেছে? এবার এই যখন শোল্ডার এইটা আটকালো, ইউজুয়ালি পোস্টিরিয়ার শোল্ডারটা আগে ডেলিভারি হয়, হ্যাঁ, তারপরে অ্যান্টিরিয়ার শোল্ডার, ল্যাটারাল ফ্লেক্সরে অ্যান্টিরিয়ার শোল্ডার হলো। তাহলে মেকানিজম অফ লেবারের ডেফিনেশন কি? লেবারের ডেফিনেশন হলো, লেবারের ডেফিনেশন কি হলো? Sequence of series of events occurring in female genital tract for expulsion of the viable products of conception to the through vagina to the outer organ. And mechanism of labor, positional and adaptive changes. না হয়ে গেছে, আর কি আছে, চলো। পজিশনাল অ্যান্ড অ্যাডাপটিভ চেঞ্জেস টেকেন বা অকারিং in the head, trunk and body of the fetus during expulsion. ও যে চেঞ্জ হচ্ছে, পজিশনাল চেঞ্জ হচ্ছে, অ্যাডাপশন, নানা রকম অ্যাডাপ্টেশন হচ্ছে। যদি ট্রান্সভার্স ডায়ামিটার, যদি এপি ডায়ামিটার রেস্ট্রিক্টেড হয়, তখন ওই রকম বাইপ্যারাটাল ঢোকে না, তখন সুপেরো সাবপ্যারাটাল অ্যাসিনক্লিটিজম হয়ে যায়। অ্যাসিনক্লিটিজম হয়ে বাইপ্যারাটাল ডায়ামিটারটা, এই যে মাথা দেখছিস না, আমি তো একদম নর্মালগুলো বললাম, এইগুলো অ্যাবনর্মালে পড়াবে। ধর এই যখন মাথাটা ঢুকছে, তাহলে এই যে এইরকম মাথাটা ঢুকছে, তাহলে বাইপ্যারাটাল ডায়ামিটারটা কোথায় থাকছে? অ্যান্টিরিয়র পোস্টেরিয়র ডায়ামিটারে। এবার অ্যান্টিরিয়র পোস্টেরিয়র ডায়ামিটার যদি ছোট হয়, ন্যারো হয়, তাহলে এটা ঢুকতে পারবে না। তখন বডি করে কি? অ্যাসিনক্লিটিজম হয়। অ্যাসিনক্লিটিজম মানে তখন মাথাটা এইভাবে নাবে না, এইরকম করে নাবে বা এইরকম করে নাবে, একটা ঢুকে গেল, একটা পরে গেল, মানে হ্যাঁ, সুপেরো সাবপ্যারাটাল, একটার উপরে একটার নিচে, মানে এইরকম এই মধ্যে দিয়ে একটা কয়েন যাচ্ছে না, তুই কয়েনটাকে কাট করে ঢুকিয়ে দিলি, একটা নিচেটা ঢুকে গেল, এটাকে বলে অ্যাসিনক্লিটিজম। এই অ্যাসিনক্লিটিজম হচ্ছে যখন এইভাবে, এটা ফ্ল্যাট পেলভিসে বেশি হয়, যখন এইরকম ডাইরেক্ট ঢুকছে না, এইভাবে ঢুকছে। যদি অ্যান্টিরিয়র প্যারাটাল বোনটা আগে ঢোকে, তাকে বলা হয় অ্যান্টিরিয়র অ্যাসিনক্লিটিজম, তাহলে কি হবে? সেখানে স্যাজিটাল ফ্লুইডটা পেছনের দিকে চলে আসবে। আর যদি পোস্টিরিয়র অ্যাসিনক্লিটিজম মানে পোস্টিরিয়র প্যারাটাল বোন যেভাবে হোক এইভাবে ঢুকে তারপরে চলে যাচ্ছে, বা এইভাবে ঢুকে তারপরে আসছে, এটাকে বলা হয় অ্যাসিনক্লিটিজম। এই অ্যান্টিরিয়র অ্যাসিনক্লিটিজমটাকে বলা হয় নিগেলস অ্যাসিনক্লিটিজম। এই নিগেলের কথাটা খুব, নিগেল নিয়ে জিজ্ঞাসা করবেই। নিগেলস রুল কি? নিগেলস রুল কি? নিগেলস রুল কি? হোয়াট ইজ নিগেলস রুল? আরে এলএমপি থেকে ইডিডি ক্যালকুলেশন, ওটাই তো নিগেলস রুল। এলএমপি থেকে ইডিডি ক্যালকুলেট করা হয় কিভাবে? 7 days plus 9 months, 9 months ফরওয়ার্ড বা ব্যাকওয়ার্ড 3 months, এটা হলো নিগেলস রুল। নিগেলস পেলভিস কাকে বলে? এই দেখ, এই পেলভিসের এটাকে কি বলে? স্যাক্রাল অ্যালা। দুদিকে দুটো স্যাক্রাল অ্যালা আছে, একটা স্যাক্রাল অ্যালা যদি না থাকে, কনজেনিটাল অ্যাবসেন্স, তাকে বলা হয় নিগেলস পেলভিস। দুদিক না থাকলে তাকে বলে রবার্টস পেলভিস। দুটোই যদি না থাকে তাহলে কি হবে? কন্ট্রাক্টেড পেলভিসে বাচ্চা নর্মালি হবে না। নিগেলটা খুব, রবার্টটাও তো জিজ্ঞাসা করাটা খুব ভালো না বললে, রবার্টের অনেকগুলো না জিনিস আছে। নিগেলের যেমন নিগেলস পেলভিস, নিগেলস রুল আর নিগেলস অবলিকেটি বা এন্টিরিয়র অ্যাসিনক্লিটিজম, এই তিনটে নিগেলের নামে আছে। রবার্টসের নামে এরকম তিনটে আছে, একটা রবার্টস পেলভিস, একটা রবার্টস ইউটেরাস, একটা আছে রবার্টস সাইন, রবার্টস সাইন, আইউডি সাইন। অত তোদের লাগবে না পোস্ট গ্রাজুয়েট লেভেলগুলো, কিন্তু নিগেলসটা সবাইকে জিজ্ঞাসা করে। বল। রবার্ট সাইন হচ্ছে আর্লিয়েস্ট সাইন অফ আইউডি। তো এখন আর সেটা নয়, এখন আল্ট্রাসাউন্ডে আমরা ধরা যায়। আগে যখন আল্ট্রাসাউন্ড ছিল না, তখন আইউডি ডায়াগনোসিস করতে 3-4 দিন লেগে যেত, কারণ স্পল্ডিং সাইন হতে 3-4 দিন লাগে। তো স্পল্ডিং সাইন হচ্ছে ওভারল্যাপিং, ব্রেনটা লিকুইফাইড হয়ে গেল, ওভারল্যাপিং হলো। এখন তো অত হয় না, এখন আল্ট্রাসাউন্ডেই ধরা পড়ে যায়। রবার্ট সাইন ছিল আর্লিয়েস্ট সাইন,
গ্যাস শ্যাডো ইন গ্রেট ভেসেলস অর হার্ট বা গ্রেট ভেসেলসে যদি গ্যাস শ্যাডো দেখা যায়, দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট সাইন অফ আইউডি। সেটা ছিল রবার্টস সাইন। রবার্টস পেলভিস বললাম, দুদিকের অ্যালানে। আর রবার্টস ইউটেরাস একটা আছে, কনজেনিটাল অ্যাবনর্মালিটি। ইউট্রাসটা ইনুকালি দুটো ভাগে সেপ্টাম দিয়ে ভাগ করা থাকে, তাদের প্রচণ্ড ডিসমেনোরিয়া হয়। অত রবার্টসটা অত জিজ্ঞাসা করে না, কিন্তু নিগেলসের এই তিনটে জেনে রাখবি। নিগেলস খুব জিজ্ঞাসা করে কিসে, অপোজিটটাই হলে হয়ে যাবে। একটা দিক নেই তো, অন্যদিকে অবলিক ডায়ামিটারটা তো ঠিক আছে, ওইদিকে যদি এনগেজ করে, তাই ফ্ল্যাট পেলভিসে কি করে, তার তো এইটুকু অ্যান্টিরিয়র পোস্টেরিয়র ডায়ামিটার কমে যায়। বডির সব মেকানিজম রয়েছে, যেমন রবার্টসে হবে না, রবার্টসে কোনোভাবেই নর্মালি হবে না।